সুপ্রিয় দর্শকবৃন্দ, বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং অ্যাসোসিয়েশনের জাতীয় ট্রেনিং প্রোগ্রাম সেল কর্তৃক আয়োজিত আজকের অনুষ্ঠানের বিষয় হাউ টু ফেস ইন ইন্টারভিউ বোর্ড। প্রিয় দর্শক, বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং অ্যাসোসিয়েশনের আজকের লাইভ প্রোগ্রামে দেশের ও দেশের বাইরের যে সকল ভাই ও বোনেরা আমাদের সাথে যুক্ত আছেন তাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের অনুষ্ঠানে মিডিয়া পার্টনার হিসেবে আমাদের সাথে আছেন আপডেট বার্তা 24.com এবং নিউজ 10। অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধানে ও সহযোগিতায় আছেন জাতীয় ট্রেনিং প্রোগ্রাম সেল। অনুষ্ঠানটি সম্প্রচারিত হচ্ছে বিআইএ লাইভ টিভি থেকে। আজকের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আমাদের সাথে আছেন এস.এম. মোর্শেদুজ্জামান, কো-ফাউন্ডার ও ডিরেক্টর সুপার কিডস, এক্স জিএম গ্রামীণ ফোন, এক্স ডিরেক্টর সিম্ফনি মোবাইল। এছাড়াও আমাদের মধ্যে অতিথি হিসেবে আছেন ইঞ্জিনিয়ার এমডি ফখরুল ইসলাম, হেড অফ আইটি, হাতিম গ্রুপ। প্রিয় দর্শক, আপনারা জানেন যে ইন্টারভিউ এর নাম শুনলেই আমরা যতই কোয়ালিফাইড বা এক্সপিরিয়েন্সড হই না কেন, কিছুটা হলেও ভয় পাই, আমরা নার্ভাস হয়ে পড়ি। বিশেষ করে ফ্রেশাররা বেশি নার্ভাস হয়। অনেক সময় এমনও হয় আমরা অনেক ইন্টারভিউতে অ্যাটেন্ড করি, আমাদের কোয়ালিফিকেশন খুব ভালো, এডুকেশনাল মার্কসও ভালো, আমরা খুব কনফিডেন্টও থাকি, কিন্তু তা সত্ত্বেও আমরা জবটা পাই না, বারবার রিজেক্ট হয়ে যায়। এমন কেন হয়, কেউ কখনো কি ভেবে দেখেছেন? আপনি কি কখনো চিন্তা করেছেন এই বিষয়ে? একটি রিসার্চের মতে ইন্টারভিউয়ার প্রথম 4 মিনিটের মধ্যেই ঠিক করে নেন তিনি ওই ক্যান্ডিডেটকে সিলেক্ট করবেন নাকি বাদ দিয়ে দিবেন। ইন্টারভিউ সংক্রান্ত এ ধরনের সকল প্রশ্নের সমাধান দিবেন আমাদের সম্মানিত অতিথিবৃন্দ। আপনারা আমাদের সাথে শেষ পর্যন্ত থাকবেন এবং অনুষ্ঠানটি লাইক, কমেন্ট ও শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিবেন। স্যার, আপনি অনেক দেশ ঘুরেছেন এবং সার্ভিস স্ট্যান্ডার্ড সার্টিফাইড আইটি সার্ভিস ম্যানেজমেন্ট ও কাস্টমার কেয়ার এক্সপিরিয়েন্সে ওয়ার্কশপ করেছেন অনেকগুলো, এবং বর্তমানে বিভিন্ন ইন্ডাস্ট্রির আপনি কনসালটেন্ট হিসেবে কাজ করতেছেন। অনেক এক্সপিরিয়েন্স আপনার। তো আপনার কাছে স্যার আমার প্রথম ইন্টারভিউ সংক্রান্ত একটি কোশ্চেন, যে আমরা ইন্টারভিউতে প্রিপারেশন আমরা নেই, অনেক সময় অনেকে বলে আমরা প্রিপারেশন নিচ্ছি। তো ইন্টারভিউ প্রিপারেশন বলতে আসলে কি বোঝায় এবং কেন আসলে আমাদের এই প্রিপারেশনটা দরকার? স্যার যদি আমাদেরকে আপনার মূল্যবান মতামত পরামর্শ দিয়ে আমাদের সকল ইঞ্জিনিয়ার ভাই বোনদের আপনি যদি দিক নির্দেশনা প্রদান করতেন। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ কেশব। অনেকদিন পর আবার কেশবের সঙ্গে কাজ করার সুযোগ হলো, প্রায় 1-1.5 বছর পরে। আমরা অনেকদিন একসঙ্গে কাজ করেছি। আর কেশবের একটা ভালো দিক যে কেশব খুব সহজেই যে কোনো পরিবেশে মানিয়ে নিতে পারে। আমি ওকে দেখেছি অনেক ক্লোজলি, এবং আমি দেখেছি আরো মানে হাই ক্যাপাসিটি দেখেছি, মানে ইনটু দ্য ওয়ার্ক। তো প্রায় 400 ফ্যাক্টরি, প্রায় 400 পিপলকে সে একাই ট্রেনিং দিয়ে রেডি করে ফেলেছে। সো আমি ভেরি প্লিজ টু ওয়ার্ক উইথ কেশব অ্যাগেইন। বাট দ্য ইন্টারভিউ আমি অ্যাকচুয়ালি প্রথমে ফোকাস করব না যে ইন্টারভিউ কোশ্চেন কি হওয়া উচিত এবং কোশ্চেনের অ্যাগেইনস্টে আপনার কি ধরনের প্রিপারেশন নেওয়া উচিত, আমি একটু স্টেপ বাই স্টেপ আসতে চাই। আর আমার এক্সপিরিয়েন্স পয়েন্ট অফ ভিউ থেকেও বলি, একটু শেয়ার করি। আমি আসলে এই ইন্টারভিউ কোশ্চেন অ্যান্সার নিয়ে কথা বলতে চাই না আজকে। কিছু জিনিস আসলে ইন্টারনেটে অ্যাভেলেবল। হ্যাঁ, তো অ্যাকচুয়ালি 100 কোশ্চেনের অ্যান্সার, বেস্ট অ্যান্সার সবকিছু অ্যাভেলেবল।
এবং আপনি স্টেপ বাই স্টেপ কিভাবে ওপেন হবেন, কিভাবে কন্ডাক্ট করবেন, সেগুলো অ্যাভেলেবল। বাট তারপরেও কেন এই ডিসকাশনগুলো লাগছে? অ্যাকচুয়ালি টপিক সেটাই হওয়া উচিত যে সবকিছু অ্যাভেলেবল হওয়ার পরও আমাদের কেন এই হেল্পগুলো লাগে। আমরা যাব ওই ডিসকাশনে। তার আগে একটু বলে নেই যে আমার খুবই ভালো লাগছে যে এত বড় একটা টিম যে আছে অনলাইনে, এবং ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন এরকম একটা অ্যাসোসিয়েশন আছে এবং হিউজ টিম মেম্বার আছে, এটা আমি জানতাম না। আমার খুব ভালো লেগেছে। সো সামহাউ অর্গানাইজ হলে অনেকগুলো বেনিফিট পাওয়া যায় এবং অনেক বড় বড় কাজ করা যায়। সো থ্যাংক ইউ অল ফর পার্টিসিপেটিং। তো ইন্টারভিউ প্রিপারেশন অ্যাকচুয়ালি আমি বলবো না এইভাবেই যে আপনি কোন কোশ্চেনগুলো নিয়ে কাজ করবেন, এইভাবে আমি যাব না। ইন্টারভিউ প্রিপারেশন বলতে প্রথমেই নিজে থেকে শুরু হবে। আমরা সবসময় বলি যে বি ইয়োরসেলফ, বি অনেস্ট এবং ওপেন এনাফ। So any communication, so basic communication is a communication tool. Interview is a communication medium. So somehow আমাকে কমিউনিকেট করতে হবে এবং পারফরমেন্স করার অনেক কিছু টুল আমাদেরকে দেয়া হবে না, বেশিরভাগটাই আমাকে কথা বলেই ইনফ্লুয়েন্স করতে হবে এবং পারফর্ম করতে হবে। সো আমি প্রিপারেশন পয়েন্ট অফ ভিউ থেকে বলবো আপনার প্রিপারেশন শুরু হবে যখন আপনার সার্কুলার আসবে। সার্কুলার আপনি দেখবেন, তখন থেকেই আপনার প্রিপারেশন শুরু হবে। আমরা সবসময় একটা কথা বলি MBO, দ্যাট ইজ ম্যানেজমেন্ট বাই অবজেক্টিভ। সো আপনার অবজেক্টিভ আগে ঠিক করতে হবে, দেন আদার অ্যাক্টিভিটি কোশ্চেন আসে যে আমি কিভাবে অবজেক্টিভটা অ্যাচিভ করবো। সো অ্যাকচুয়ালি জব সার্কুলার থেকেই আপনি জেডি পাবেন, ওই জবের ডিটেল স্কিল রিকোয়ারমেন্ট পাবেন, দেন আপনার কাজ শুরু হয়ে গেল যে আমি ওই স্কিল ম্যাচ করে কিনা আমার, এবং সেটার জন্য আমার সিভিতে কি লিখতে হবে। সো সিভি একটা প্রিপারেশন করতে হবে, এবং সামটাইম কভার লেটার লাগে, এবং যাদের কভার লেটার সবাই বলে না, বাট যারা বলে বা প্রেফার করে সেটা বুঝতে হবে নিজে থেকেই, সেখানে অবশ্যই কভার লেটার দিতে হবে। সাধারণত সিনিয়র পজিশনগুলোতে লাগে বা বিদেশে অনেক প্র্যাকটিস আছে, এটা লাগে। তো আমি একটু অর্গানাইজেশন পয়েন্ট অফ ভিউ থেকে বলবো প্রিপারেশন গুলো। কিছু ইস্যু আছে যে আমরা অ্যাজ এ অ্যাপ্লিক্যান্ট আমরা বুঝতে পারি না আসলে অর্গানাইজেশনে HR ডিপার্টমেন্ট কি কি প্রসেস মেনটেন করে একজন রিক্রুট করে একজন এমপ্লয়িকে, অথবা কি কি কোয়ালিটি দেখে, অথবা কোয়ালিটি মেজার করার টুলগুলো কি কি টুল অ্যাপ্লাই করে একটা ইন্টারভিউ প্রসেস কমপ্লিট করে। এটা জানলে বোধহয় আমাদের সুবিধা হয়, তাহলে আমি কিভাবে প্রিপারেশন নিব। সো তার আগে একটু বলে নেই অর্গানাইজেশন, আমরা যখনই কোনো সার্কুলার দেখি আমরা কিভাবে ডিসিশন নেই। মেবি আমার স্কিল ম্যাচ করে, অথবা আমার ড্রিম কোম্পানি যে আমি এই কোম্পানিতে জব করতে চাই, সামহাও আমি চেষ্টা করতে চাই, অথবা আমি এই এরিয়ায় এক্সপার্ট। সো যদি ম্যাচ করে তাহলে ওকে আমরা ট্রাই করব, অ্যাপ্লাই করব। দেন কোশ্চেন আসে অ্যাবাউট অর্গানাইজেশন। অর্গানাইজেশন সার্ভিস অর্গানাইজেশন হতে পারে, তাদের ডেলিভারি সার্ভিস হতে ম্যানুফ্যাকচারার হতে পারে, বিপিও হতে পারে, সো আপনার টেকনোলজি অর্গানাইজেশন হতে পারে, IT অর্গানাইজেশন হতে পারে। আপনাকে ডেফিনেটলি সেটা দেখতে হবে, কারণ অর্গানাইজেশন, কারণ আপনি একই সিভি সব জবের সঙ্গে আপনার ম্যাচ করবে না, এবং আপনাকে জব ক্রাইটেরিয়া ওয়াইজ, স্পেসিফিকেশন ওয়াইজ আপনার হয়তো সিভিতে কিছু চেঞ্জ করতে হতে পারে। তো সেক্ষেত্রে আপনার অর্গানাইজেশন টাইপ ম্যাটার। অর্গানাইজেশন আপনি ভালো করে অ্যানালাইসিস করবেন, তাদের সার্ভিস কি, তাদের স্ট্রেংথ কি, তাদের ওয়েবসাইটে যেতে পারেন, তাদের পরিচিত কারোর সঙ্গে কথা বলতে পারেন। সো আপনার অর্গানাইজেশন সম্বন্ধে জানতে হবে, এবং অর্গানাইজেশন সম্বন্ধে কি জানবেন, তাদের নাম্বার অফ পিপল অর্থাৎ নাম্বার অফ এমপ্লয়ি, নাম্বার অফ কাস্টমার, অর্গানাইজেশন কালচার, তাদের ইনফরমেশন শেয়ারিং কালচার, অ্যাপ্রিসিয়েশন কালচার। কারণ আপনি শুধু জব পেলেই করবেন এমনটা নাও হতে পারে, আপনার সঙ্গে ফিট যারা নতুন, ওকে মেবি ট্রাই করব আমি একটা জব পাওয়ার জন্য, বাট যারা এক্সপিরিয়েন্স তারা হয়তো একটু চুজি হবে যে আমি কোন অর্গানাইজেশনে যাব আর কোথায় যাব না। সো ম্যাচিউরড অর্গানাইজেশন একভাবে আপনার সঙ্গে ডিল করবে, মেবি গ্রোয়িং অর্গানাইজেশন একভাবে ডিল করবে। ইভেন সামটাইম এমপ্লয়ি ভলিউম ম্যাটার, যখন আমরা ম্যাসিভ ইন্টারভিউতে যাচ্ছি তখন ইন্টারভিউ অ্যাপ্রোচ এমন থাকে। কখনো কখনো আমরা ওয়ার্কিং ইন্টারভিউ নিয়েছি অনেক, আমার এক্সপিরিয়েন্স প্রায় 1500+ আমি ইন্টারভিউ নিয়েছি। সো অলমোস্ট সবসময় আমরা ভাইভাতেই বেশি নজর দিয়েছি। এছাড়া আমি বলবো রিটেন টেস্ট একটা কমন টেস্ট হয়ে থাকে। সো আপনি প্রিপারেশন নেবেন, ফার্স্ট থিং অর্গানাইজেশন, দেন
অর্গানাইজেশন আপনার সিভি, আপনার যদি আপনি অ্যাপ্লাই করার পর আপনি পেয়ে থাকেন, ইন্টারভিউ কল হয়ে থাকেন, ইন্টারভিউ কল কত পার্সেন্ট, আমি একটা স্ট্যাটিস্টিক্স দিয়ে যাই। এটা নট নতুন, এটা 4B's একটা স্ট্যাটিস্টিক্স যে অ্যাটলিস্ট 20% পিপল কল পায় নর্মালি। যখন জব অনেক বেশি জব সার্কুলার থাকে তখন আপনি জব পাবেন বেশি, বাট এখন যেমন জব ক্রাইসিস, আপনি তো 2-3% কল পাবে। এখন জব ক্রাইসিস যেমন আছে, আবার কম্পিটিশন অনেক হাই আছে, সো আপনি এখন জব অ্যাপ্লাই করলে রেসপন্স কম পাবেন। সো নর্মালি ইন্টারভিউ কারো কারো যারা বিগ অর্গানাইজেশন তারা ডেফিনেটলি পিপল কোয়ালিটির উপর ফোকাস করবে, এবং তারা অনেক স্ট্রাকচার, তাদের হয়তো কারো কারো অটোমেটিক সিস্টেম আছে, সিস্টেমে হয়তো কিছু ক্রাইটেরিয়ার উপর 50% অলমোস্ট এমপ্লয়ি হয়তো সিভি হয়তো রিজেক্ট করে দেবে। দেন অন অ্যান অ্যাভারেজ ইন্টারভিউ আপনার 40 মিনিটস ডিসকাশন হয়, এটা জেনারেল স্ট্যাটিস্টিক্স। এছাড়া অর্গানাইজেশন আপনার কাছ থেকে কি চায়, অ্যাকচুয়ালি কোন এমপ্লয়ি চায়, এটা একটা জেনারেল কোশ্চেন থাকে যে আমি কি ফিট, আমি কি চাচ্ছি অর্গানাইজেশন, আমি কি আমার কি এনাফ কোয়ালিটি আছে। সো একটা বেসিক স্ট্যাটিস্টিক্স যে 36% অর্গানাইজেশন মাল্টিটাস্কিং পিপল খোঁজে যারা ডাইনামিক, 31% লুক ফর ইনিশিয়েটিভ, সামহাউ ইনিশিয়েটিভে ভালো, 21% ক্রিয়েটিভ থিঙ্কিং এ ভালো। সো এভাবে পার্সেন্টেজগুলো ভেরি করে। আর আদার কান্ট্রিতে আরো কিছু পয়েন্ট আমি ধীরে ধীরে আসবো, আমি একটা কোশ্চেনে অ্যান্সার দিচ্ছি, আর একটু ওয়াইডলি দিতে চাই। সো 2016 আমি এতক্ষণ যেটা বললাম 20%, এটা 2012 এর রেজাল্ট, 2016 এসে সেটা হয়ে গেছে 2%। সো ইন্টারভিউ চান্স সবাই পাবো, নট নেসেসারি, বাট ট্রাই করতে হবে। সো ইন্টারভিউ আপনার কোশ্চেন অনুযায়ী আমি একটা অ্যান্সার দিই আরেকটু। যখন আমার অ্যাপ্লাই হয়ে যাবে, আমি কল পাবো, দেন কল পাওয়ার পর থেকে আমার প্রিপারেশন স্টেজ শুরু হয়ে যাবে। প্রিপারেশন বলতে আমি কি কি কোশ্চেনে অ্যান্সার দেব, নো, আমাকে চিন্তা করতে হবে যে আমি একটা 10 মিনিট বা 15 মিনিট অথবা 30 মিনিটসে একটা স্কোপ পাবো, আমি কিভাবে ইনফ্লুয়েন্স করবো, কিভাবে আমি নিজেকে সেল করবো, কিভাবে এক্সপোজ করবো। আমরা স্টেপ বাই স্টেপ যাব, আমি একবারেই যাব না, আমি আপনার এই কোশ্চেনের অ্যান্সার দিই আগে। সো আমাকে একটু স্ট্র্যাটেজিক হতে হবে, আমি এখানে কি কি করব, সো কি কি ভাবে ভাগ করা যায়, আমার সঙ্গে কি কি থাকবে ইন্টারভিউ যাওয়ার জন্য। একটা নোটবুক, মেবি একটা পেন, মেবি আমার কিছু বেসিক ডকুমেন্ট, এডুকেশনাল সার্টিফিকেট, দেন আমি রেডি। বাট আমি ফিজিক্যালি রেডি, বাট আসলে কি ফিজিক্যালি রেডি? আমরা প্রথম যে কথা শুরু করেছিলেন সেটা হচ্ছে যে আমরা মেন্টালি অনেক অ্যাংজাইটি নিয়ে ইন্টারভিউ কথা চিন্তা করি, এবং ভয় এবং নার্ভাস অনেক কাজ করে, বাট এটা কাটানোর জন্য ওয়ে আছে, সেই ওয়েগুলো আমাদেরকে স্টেপ বাই স্টেপ মেনটেন করতে হবে। যেমন আমি আজকে কথা বলার আগেও কিন্তু আমি একটু হেঁটে এসেছি। সো আপনি একটু রিল্যাক্স থাকবেন, একটু ফিজিক্যাল ওয়ার্ক করে আসতে হবে, ইন্টারভিউর আগে একটু কথা বলতে হবে। সো ইন্টারভিউ সেশনে যাওয়ার, ওই কোশ্চেনে যাওয়ার আগে আমি আগে মাইন্ড সেট আপের কোশ্চেনগুলোই বেসিক্যালি শেয়ার করছি আপনার সঙ্গে। এর সঙ্গে জেনে নেই যে আমাকে কি কি মাস্ট ডু কিছু অ্যাক্টিভিটি, যেমন অর্গানাইজেশন টু অর্গানাইজেশন ভেরি করে, কেউ কেউ কারো কারো টুল আছে, অর্থাৎ আপনি গিয়ে দেখবেন যে প্রত্যেকে কোশ্চেন করার পর একটা ফর্ম ফিল আপ করছে। এই ফর্মটা কি আমরা কি জানি? আমরা যদি জানতাম তাহলে তো এই কোশ্চেনটা আসতো না যে আমাকে কিভাবে রেডি হতে হবে, কারণ এই ফর্মটাও ইন্টারনেটে অ্যাভেলেবল, 100 কোশ্চেন অ্যান্সার সহ যেমন অ্যাভেলেবল, তেমনি এই ইভ্যালুয়েশন শিট নামে, ইন্টারভিউ ইভ্যালুয়েশন শিট নামে আপনি সার্চ দিলেও পেয়ে যাবেন। অ্যাকচুয়ালি ওই শিটে কি 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 থাকে, কিছু স্কিল, সফট স্কিল, আপনার কমিউনিকেশন কেমন, আপনার লিডারশিপ বিহেভিয়ার কেমন, আপনার ইনিশিয়েটিভ কেমন, আপনার টলারেন্স কেমন, আপনার স্ট্রেংথ উইকনেস, সো ফিউ কোয়ালিটিস, লিস্ট অফ কোয়ালিটিস, এটা সামটাইম দরকার হয় এটা প্রুফ রাখার, এবং প্রত্যেক যারা বোর্ড থাকে সে বোর্ড একটা মার্ক করে নেয়। দেন এই ফর্মটা থাকলে ফিউচারে এটা রেফারেন্স হিসেবে কাজ করে। বাট আপনার জন্য ইম্পর্টেন্ট এই ফর্মটা সম্পর্কে জানা, যে এই ফর্মটা ফিল আপ করবে আমার কথা শুনে, কিন্তু আমার কোনো কিছু দেখে না। সো ফার্স্ট থিং যেটা শেয়ারেবল সেটা হচ্ছে যে ইন্টারভিউ বোর্ড আমার কথা শুনে ডিসিশন নেবে।
সো আমি কোন কথাগুলি বলবো সেটা আমাকে প্রিপারেশন নিতে হবে, এবং সেই কথাগুলি অবশ্যই প্রত্যেকটাই আমি স্কোর করতে চাই। আমি ট্রিকি হতে বলবো না বা কোনো ড্রামাটিক কিছু করতে বলবো না, সেটা আসলে আরো বেশি টাফ। বলবো, আমি অনেস্টলি বলবো, আমি আমার একটা বেটার ভার্সনকে প্লে করব, একটা ইম্প্রোভাইজ বেটার আপডেটেড বেস্ট ভার্সনকে আমি প্লে করব ওই 30 মিনিটস। তো তার জন্য আমাকে অনেকটা প্রসেস হয়ে আসতে হবে। আমি আরো ডিসকাশনে আসি যে ধীরে ধীরে আমি আসলে সব অ্যাক্টিভিটিগুলো কথা বলবো। সো যে অ্যাক্টিভিটিগুলো আপনি 1 উইক ধরে করতে থাকলে আপনি অটোমেটিক্যালি এনগেজ হয়ে যাবেন প্রসেসটার সঙ্গে। সো এনগেজ হওয়াটা জরুরি। আপনি যেখানে এনগেজ হবেন না সেটা নিয়ে আপনি আসলে ইচ্ছে মতো প্লে করতে পারবেন না। সো ইন্টারভিউ প্রসেসে আপনাকে এনগেজ হতে হবে থ্রু নলেজ, থ্রু অ্যাক্টিভিটি, থ্রু কনফিডেন্স। যারা নতুন তারা ইনফরমেশন গুলো জানে না, যারা পুরাতন কয়েকবার ইন্টারভিউ দিয়েছেন তারা জানেন ডেফিনেটলি। বাট যারা একেবারেই নতুন তারা এটাও জানে না যে আমি একটা অর্গানাইজেশনে গিয়ে আমি আসলে কি ধরনের কথা বলবো, কি করব। সো কি কি বলবো, ইন্টারভিউ ডিসকাশন কি হবে এটা আমরা পরে আসি। আজকে কেশবের ফার্স্ট কোশ্চেন যদি ফোকাস করি যে প্রিপারেশন, তো প্রিপারেশন হচ্ছে মাইন্ড সেট আপ। সো মাইন্ড সেট আপ, ফিজিক্যাল ফিটনেস, যেটা কিনা মেন্টাল হেলথের জন্য আপনাকে হেল্প করবে, আপনার কনফিডেন্স বিল্ড আপ করবে। আপনার অ্যাটিটিউড স্ট্র্যাটেজি কি হবে, এগুলো আরেকটু পরে আসি। সো ফার্স্ট থিং, ইন্টারভিউ প্রসেস অ্যান্ড টুলে যেগুলি বলবো। সো অর্গানাইজেশনের আমি টুল বললাম, ইভ্যালুয়েশন শিট থাকবে। সো আপনি সামহাউ আপনি ফলো করবেন আপনার জেডি, যে জব ডেসক্রিপশন বা যে জব রিকোয়ারমেন্ট আপনি পেয়েছেন থ্রু সার্কুলার, সেটাই আপনি ভালো করে অ্যানালাইসিস করবেন যে ওয়ার্ডগুলো ইউজ করা হয়েছে, যে স্কিল রিকোয়ারমেন্ট ইউজ করেছে আপনার সঙ্গে ম্যাচ করে কিনা, এবং আপনার সিভি সেভাবে প্রিপেয়ার্ড কিনা। দেন যদি প্রিপেয়ার্ড হয় দেন আপনি অ্যাপ্লাই করেছেন, দেন আপনি শর্ট লিস্টেড হয়েছেন, দেন আপনাকে কল করবে। সো রিটেন একটা প্রসেস, দেন এটা ওভারকাম করলে ভাইবা একটা প্রসেস, দেন কোথাও কোথাও গ্রুপ ডিসকাশন হয়ে থাকে, কোথাও কোথাও কিছু প্র্যাকটিক্যাল অ্যাক্টিভিটি দিয়ে থাকে। সাবজেক্ট টু সাবজেক্ট ভেরি করবে, কেউ ইন্ডাস্ট্রি কিছু ভেরি করবে প্র্যাকটিস। এখানে হার্ডওয়্যার সফটওয়্যার বিভিন্ন ইস্যুতে যারা ডিরেক্টলি এনগেজ, যারা ফর এক্সাম্পল আপনি যে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হয়ে থাকেন, আপনাকে ডিরেক্ট কোশ্চেন করবে যে আপনি ওই কোডিং গুলো জানেন কিনা, আপনি সফটওয়্যারে কি কি ল্যাঙ্গুয়েজ জানেন, খুবই ভেরি বেসিক কোশ্চেন। আপনি যদি হার্ডওয়্যার বা নেটওয়ার্কিং সাইডে অ্যাপ্লাই করেন দেন ডেফিনেটলি সাবজেক্টিভ কোশ্চেন অনেক বেশি আসবে। বাট আপনি যদি কাস্টমার সার্ভিসে অ্যাপ্লাই করেন, জেনারেল ফিল্ডে অ্যাপ্লাই করেন, তখন হয়তো সাবজেক্টিভ ফিল্ড ম্যাটার না, দেন তাহলে হয়তো সাবজেক্ট ওরিয়েন্টেড প্রিপারেশন আপনাকে নিতে হবে না। ইন জেনারেলি আপনি কনফিডেন্স শো করবেন, আপনি পিপল ওরিয়েন্টেড, আপনি ইজি কনভার্সন আউট করতে পারেন, আপনি ইজি গোয়িং, আপনি ফ্লেক্সিবল। সো সফট স্কিলগুলি আপনি ক্যাপেবল, আমি বিলিভ করি যে আপনারা প্রত্যেকেই ক্যাপেবল অ্যাজ এ নিউ পারসন। এখন তো ইনফরমেশন রেগুলেশন চলছে, সো কোনো ইনফরমেশনই এখন হাইড থাকে না। ইভেন আমি বললাম যে অর্গানাইজেশন কি কি টুল দিয়ে আপনাকে জাজ করবে সেটাও আসলে ইন্টারনেটে অ্যাভেলেবল, যে কোশ্চেন করবে সেটা বেস্ট অ্যান্সার সহ অ্যাভেলেবল। সো আপনি সবই জানেন, আপনি স্মার্ট, অনেক স্মার্ট। তো আপনি এসে, সো অনলি ইস্যু হচ্ছে যে আমার যদি কথা বলার প্র্যাকটিস না থাকে, সো আমি কিভাবে নিজেকে গ্রো করব, নিজেকে ডেভেলপ করবো। আমি যদি খুব নার্ভাস হয়ে যাই তাহলে আমি কিভাবে সেটা নিজেকে মেনটেন করবো। এই ইস্যুগুলোতে আমরা পরে আসি, ধীরে ধীরে আসি। কেশব, আমরা পরে আবার আমরা ডিসকাশন করি। তো আমি যদি একটু সামারি করি, আমি আসলে বলতে চেয়েছি যে আপনার প্রথমেই কোশ্চেন অ্যান্সার না, প্রথমেই আমার সিভিটা কত ভালো হওয়া উচিত না। ফার্স্ট থিং হচ্ছে মাইন্ডসেট, আপনার থিঙ্কিং প্রসেস আগে ঠিক করুন, কিভাবে আপনি এই টোটাল ইন্টারভিউ প্রসেসটাতে গ্রাজুয়ালি এনগেজ হবেন, এবং আপনি কয়েকদিন ধরে কাজ করবেন, এবং অনেকগুলি কাজ করতে থেকেই আপনি এনগেজ হয়ে যাবেন এবং আপনার কনফিডেন্স বিল্ড করবে। আপনি হয়তো আপনার ফ্রেন্ডের সঙ্গে কথা বলবেন, আপনি হয়তো কিছু স্টাডি করবেন, কিছু ইন্টারনেট সার্ফিং করবেন, কিছু ফ্রেন্ড সার্কেলের সঙ্গে কথা বলবেন, ওই অর্গানাইজেশন কোনো এমপ্লয়ির সঙ্গে হয়তো কথা বলবেন। সো এইভাবে আপনার কনফিডেন্স বিল্ড আপ হবে। আমি বলবো আগে এই মাইন্ড সেট আপটাকেই আগে স্ট্রং করে নেওয়া দরকার, এরপরে আমরা দেখবো যে ইন্টারভিউ প্রসেসে গিয়ে কি ধরনের টুল টেকনিক। থ্যাংক ইউ।
থ্যাংক ইউ স্যারকে। অনেক জ্ঞানগর্ভ আলোচনা আমরা শুনতে পাচ্ছি এবং আমরা অনেক নলেজ স্যারের কাছ থেকে নিতে পারতেছি। কিভাবে আমরা আসলে ইন্টারভিউর একটা পূর্ব প্রস্তুতি সম্পর্কে স্যার বিস্তারিত বললেন। আহ এবং তুলে ধরলেন আমাদের আসলে কি কি করা উচিত, কি কি করা উচিত নয়, আহ কি কি ভাবে আমরা কিছুদিন আগে থেকে যখন আমাদের সার্কুলারটা হবে তখন থেকে আমরা কিভাবে আসলে প্রিপারেশনটা নিতে পারি সে বিষয়ে বিস্তারিত বললেন। তো আমরা চলে যাচ্ছি আমাদের নেক্সট গেস্টের কাছে, আমাদের ফখরুল ভাইয়ার কাছে, ইঞ্জিনিয়ার ফখরুল হোসেন। তো তার কাছে আমার কোশ্চেন হচ্ছে, ইন্টারভিউ বোর্ডে আমরা অনেকেই কি ধরনের শিষ্টাচার পালন করা উচিত সে সম্পর্কে জানি না। অনেকে আসলে গোলগোলা গেঞ্জি পরে আসি বা অন্যান্য এরকমের কিছু প্রবলেম থাকে, হ্যাবিটগত কিছু সমস্যা থাকে। তো আমার ভাইয়ের কাছে প্রশ্ন হচ্ছে, কি কি ধরনের শিষ্টাচার পালন করা উচিত ইন্টারভিউর ক্ষেত্রে? আসসালামু আলাইকুম। আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ ফখরুল ইসলাম রাসেল। আজকের লাইভ অনুষ্ঠানে আমাদের সাথে সম্পৃক্ত আছেন আমাদের অনেক সিনিয়র চিফ গেস্ট জনাব মোর্শেদুজ্জামান স্যার, এবং আমাদের সাথে হোস্ট হিসেবে উপস্থিত আছেন কৃষিবিদ চন্দ্র দাস ভাই, এবং আমাদের সাথে দেশ বিদেশ থেকে বিভিন্ন অবস্থান থেকে যারা আছেন, যে যেখান থেকে দেখছেন আমাদের লাইভ প্রোগ্রাম, আমাদের দর্শকবৃন্দ, সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি সর্বপ্রথম শুকরিয়া জানাই মহান রব্বুল আলামিনের কাছে যে আপনাদের সাথে আমি সম্পৃক্ত হতে পেরেছি। আমাদের আজকের বিষয় হলো হাউ টু ফেস ইন ইন্টারভিউ বোর্ড। তো এই ব্যাপারে আমি সর্বপ্রথম শুকরিয়া জানাই বিআইএ ট্রাস্টি পরিষদ এবং বিআইএ এর সাথে সম্পৃক্ত সকল ইঞ্জিনিয়ার ভাইদেরকে, যারা সদস্য হয়ে বিআইএ কে আজকে এত শক্তিশালী করেছেন, এবং আজকের এই মুহূর্তে বিআইএ 50,000 প্লাস মেম্বার সম্পৃক্ত হয়েছেন। আমাদের বিশ্বাস যে ভবিষ্যতে ইনশাআল্লাহ বিআইএ বাংলাদেশের একটা টপ ইঞ্জিনিয়ার অ্যাসোসিয়েশন, অন্যতম টপ ইঞ্জিনিয়ার অ্যাসোসিয়েশন হিসেবে পরিণত হবে। তো আজকের আলোচনার বিষয় হাউ টু ফেস ইন ইন্টারভিউ বোর্ড। বর্তমানে আমাকে যে প্রশ্নটুকু করেছিলেন যে ইন্টারভিউ বোর্ডের ক্ষেত্রে ড্রেস কোড মেনটেন বা কি ধরনের প্রিপারেশন আসলে নেওয়া উচিত। কিছুক্ষণ আগে আমাদের চিফ গেস্ট তিনি অনেক অভিজ্ঞ পার্সন, তিনি অলরেডি সবকিছু সম্পর্কে কম বেশ সবাইকে ধারণা দিয়েছেন। তো আমি আসলে কথা বলবো আমি যে কাজগুলা করি বা আমার বাস্তব লাইফ নিয়ে, কারণ এর জন্যই বলবো ইঞ্জিনিয়ার ভাইরা যারা আছেন, যারা দেখছেন, অভিজ্ঞ ভাইরা যারা আছেন, তারা অনেক ভালো ভাবে বলতে পারবেন। ইভেন কি যারা লেভেল থেকে শুরু করতেছেন তাদের জন্যই বিশেষ করে কিছু গাইডলাইনের প্রয়োজন হয়। তো আমার বাস্তব অভিজ্ঞতা থেকে আমি যেটা বলতে চাই যে যখনই আমরা কোথাও কোনো জব এর জন্য অ্যাপ্লিকেশন করব, আমরা ফার্স্টলি যেটা ফলো করতে হবে সেটা হলো যে জব সার্কুলারের মধ্যে যে ধরনের রিকোয়ারমেন্ট গুলো দেওয়া হয়েছে এবং জব রোলস যা যা দেওয়া হয়েছে সেগুলা সাথে আমার ম্যাচ হয় কিনা। জব অ্যাপ্লাই করার আগে আমাকে দেখে চিন্তা ভাবনা করে আমাকে অ্যাপ্লাই করতে হবে, কারণ আমাদের অনেক প্রেশাররা আছেন যে কোনো একটা পোস্ট দেখলেই অনেক সময় যেটা করেন যে অ্যাপ্লাই করেন, পরে নেক্সট ডে যখন কোনো ইন্টারভিউ বোর্ডে ডাকা হয় তখন আসলে উনি সেই ধরনের কাজের সাথে সম্পৃক্ত না থাকার কারণে আমরা প্রথম অবস্থা থেকে পিছিয়ে চলে আসি। তো শুরু থেকে বলতে চাই যে কোনো এক একটি প্রতিষ্ঠানের এক একটি নিয়ম কানুনের মধ্য দিয়েই রিক্রুটমেন্ট প্রসেসিং হয়, সেটা প্রতিষ্ঠানের উপর ডিপেন্ড করে। তারপরে কিছু স্ট্যান্ডার্ড ফরম্যাট থাকে, সেই অনুযায়ী বর্তমানে বাংলাদেশের মাল্টিন্যাশনাল থেকে শুরু করে বড় বড় ইন্ডাস্ট্রিতে যখন আপনি ইন্টারভিউ দিবেন, অ্যাপ্লাই করবেন, অ্যাপ্লাই করার পরে আপনাকে অ্যাজ এ প্রিলিমিনারি সিলেক্টেড যখন করবে, সেখানে আপনাকে একটা মেইলের মাধ্যমে অথবা মোবাইল ফোনের মাধ্যমে ইনফর্ম করা হবে। তো আমরা ফর্মালি যেটা আমাদেরকে করতে হবে, যখন আমরা ফোন পাবো অথবা মেইল পাবো, আমরা যে ইন্টারভিউতে উপস্থিত হব সেই ব্যাপারে এজ এ ক্যান্ডিডেট হিসাবে আমরা প্রতিষ্ঠানের অথরিটি এইচআর কে আমরা কনফার্ম করবো যে উইদিন দ্য রাইট টাইম আমরা সেখানে উপস্থিত থাকবো। এতে করে একটা
ফর্মালিটি মেনটেন হয়। তার পরবর্তীতে আমরা যেটা চিন্তা করব যে আমি যেহেতু অ্যাপ্লাই করেছি, আমাকে সিলেক্ট করেছে, আমি ইন্টারভিউ বোর্ডে যাওয়ার আগে আমাকে অবশ্যই ওই কোম্পানি সম্পর্কে কোম্পানির প্রোফাইল অ্যানালাইসিস করে একটু দেখতে হবে। পাশাপাশি আমার যে জব সার্কুলার আছে সেটাকে ভালোভাবে একটু দেখতে হবে, এবং এই জব সার্কুলারের মধ্যে আমার টেকনিক্যাল স্কিল, জেনারেল স্কিল, আমার স্কিলগুলোর সাথে কি কি ম্যাচ করতেছে, যেখানে আমার গ্যাপ আছে সেই বিষয়গুলোকে আমাকে বেশি করে ফলো করতে হবে। বাংলাদেশে বর্তমানে ইন্টারনেটের যুগ, আপনি গুগল সার্চিং করলেই যে কোনো ধরনের ইনফরমেশন, যে কোনো ধরনের অভিজ্ঞতা আপনি নিতে পারবেন। বিশেষ করে একটা কোম্পানিতে যাওয়ার আগে সেই কোম্পানি সম্পর্কে যখন আপনি অনেক ভালো জানবেন, তখন সেই কোম্পানি সম্পর্কে আপনি যখন ইন্টারভিউ বোর্ডে যাবেন, ফেস করবেন, আপনার বিভিন্ন ভাবে আপনি কথা বলতে পারবেন। এখন আমার মূল প্রশ্নতে আমি ফিরে আসি যে আমরা যখন ইন্টারভিউ বোর্ডে যাব, সেখানে যাওয়ার আগে আমাদের কি কি ধরনের স্পেশাল প্রিপারেশন নিতে হচ্ছে। তো আমি মূলত যে বিষয়টা নিয়ে আমাকে বলা হচ্ছে যে ড্রেস কোডের বিষয়টা, তো আমি বলতে চাই যে প্রত্যেকটা প্রতিষ্ঠানই যারা এইচআর থেকে বিভিন্ন আমরা এমপ্লয়ীদেরকে, ক্যান্ডিডেটকে কল করা হয়, যখন কলে পাওয়ার পরে আমার একটা মেন্টাল প্রিপারেশন আমাকে নিতে হবে যে আমি একটা ইন্টারভিউ বোর্ডে যাব, সেখানে আমি ইন্টারভিউ বোর্ডে যাওয়ার আগে আমাকে একটা ড্রেস কোড মেনটেন করতে হবে, ড্রেস বা জেনারেল ফর্মাল ড্রেস আমাকে পড়তে হবে। কারণ ইন্টারভিউ বোর্ডে যখন আপনি যাবেন, সেখানে বোর্ড অফ ডিরেক্টর যারা থাকবেন, বোর্ড কমিটিতে যারা থাকবেন, তারা কিভাবে আছেন সেই অবস্থানটা আপনি জানেন না। কিন্তু আপনি যদি আপনার ড্রেস কোড মেনটেন করে সেখানে যান, আপনার একটা স্ট্যান্ডার্ড মেনটেন হবে। ওনারা যদি আনফর্মালিও থাকেন, আপনার একটা ফর্মাল স্ট্যান্ডার্ড হবে, এতে কোনো আপনার সমস্যা হবে না। সেই ক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে যে আমরা ভালো একটা শার্ট, সাথে একটা টাই, ভালো একটা কোট, সাথে একটা প্যান্ট সহকারে টোটাল কমপ্লিটলি একটা ড্রেস পরে, আমাদের যে বেল্ট থাকবে, বেল্টের সাথে একটা শোকে ম্যাচ করে ঠিক আমরা সেভাবেই ফর্মালি রেডি হয়ে আমরা যাওয়ার জন্য একটা প্রিপারেশন নেব। কারণ আমাদের মাথা রাখতে হবে, আমরা যখনই ইউনিভার্সিটি পাস করব বা পলিটেকনিক্যাল পাস করব অথবা টপ লেভেলে আরো অর্গানাইজেশন পাস করতে হবে, আমাদের চিন্তা করতে হবে যে আমরা যেহেতু ক্যান্ডিডেট, অ্যাজ এ ক্যান্ডিডেট হিসেবে যে কোনো সময় আমি যেহেতু বিভিন্ন প্রতিষ্ঠানে অ্যাপ্লাই করেছি, আমাকে ডাকতে পারে বা আমাকে যখন ডাকবে সেক্ষেত্রে আমাকে ইন্টারভিউ ফেস করতে হবে। আর এই প্রিপারেশন হিসেবে আমাদেরকে অবশ্যই যেটা করতে হবে, আমাদের একটা ড্রেস কোড অলওয়েজ মেনটেন করতে হবে, আগে থেকে প্রিপারেশন রাখতে হবে। আদারওয়াইজ আমাকে ইন্টারভিউ যেদিন ডাকা হবে, ম্যাক্সিমামই ইন্টারভিউতে আগের দিন বা 2-1 দিন আগেই কল করা হয়, তখন যদি আমার কোনো ড্রেস কোড না থাকে, প্রিপারেশন প্ল্যান না থাকে, তাহলে আমাকে হয়তো আমার কোনো বন্ধুর থেকে হাওলাত নিতে হবে, অথবা আমার ফাদারের ড্রেস কোড মেনটেন করে আমাকে যেতে হবে, যেটা আমার শরীরের সাথে ম্যাচ হবে না, ম্যাচ করবে না, আমাকে দেখতে ভালো লাগবে না। সেজন্য আমাকে ড্রেস কোডটা একটা শক্তি, একটা সাহস যোগায় আমাদের মনের মধ্যে। সেই ক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, এই ড্রেস কোডটাকে কমপ্লিটলি আমাকে ফার্স্ট একটা স্টেপ হিসেবে আমাকে নিতে হবে। সেকেন্ড আমাকে যেটা করতে হবে, মানে যখন ড্রেস কোডের কমপ্লিটনেস আমার মধ্যে আসবে, আপনারা সবাই জানেন ইঞ্জিনিয়াররা যারা আছেন, তারা ম্যাক্সিমাম ইঞ্জিনিয়াররাই অলওয়েজ ফর্মালি চলাফেরা করতে পছন্দ করেন। কিন্তু আমাদের কিছু প্রেস লেভেল থেকে যেটা দেখা যায়, আমি কিছুদিন আগে একটা ইন্টারভিউতে যখন কিছু ক্যান্ডিডেটকে কল করেছি, যারা আসছে যে সাধারণত ইন্টারভিউ দিতে আসছে, কিন্তু উনি কি ইন্টারভিউ দিতে আসছে নাকি অন্য কোনো কাজে আসছে, আসলে সেটা বোঝাটাই মুশকিল হয়ে যায়। কারণ হয়তো শার্ট নিয়ে আসছে, ওনার হেয়ার স্টাইল ঠিক না, হয়তো আমার আগামীকাল একটা ইন্টারভিউ আছে, সেই ক্ষেত্রে আমাকে তো একটা প্রিপারেশন নিতে হবে। রাত 12টা পর্যন্ত আমাকে জেগে থাকতেছি, আমরা আগের দিন ঘুম মারতেছি, ঘুম যাচ্ছে না, আমাদের ফেস লুকিং ভালো আসতেছে না, আমরা ইন্টারভিউ বোর্ডে যাচ্ছি, আমাদের মানে চুল ঠিক হচ্ছে না, আমাদের পোশাক আশাক ঠিক হচ্ছে না। সেক্ষেত্রে যখনই আমি ইন্টারভিউ বোর্ডে ঢুকবো, তখন সেখানে যেটা হবে যে আমার আসলে ইন্টারভিউ বোর্ডের মেম্বাররা যারা আমাকে দেখবে, তারা শুরুতেই আমাকে একটা ডিমোটিভেট হবে আমার প্রতি। কারণ এই জন্য যে প্রত্যেকটা প্রতিষ্ঠানে চায় একজন স্মার্ট জেন্টাল একজন ক্যান্ডিডেট যেন ওনার প্রতিষ্ঠানের সাথে ম্যাচ করতে পারে, সেই প্রতিষ্ঠানের সাথে টিম মেম্বারদের সাথে সম্পৃক্ত করে উনি সামনে এগিয়ে যেতে পারে। এই ধরনের অবস্থান তৈরি করার জন্য হলো, ক্যান্ডিডেটদের ফোকাস করার জন্য হলো আপনার একটা ভালো ড্রেস কোড মেনটেন করতে হবে। তারপর যেটা হবে যে আমরা এর সাথে একটু সম্পৃক্ত না করলে নাই হয়, আমরা ড্রেস কোড মেনটেন করে আমরা যখনই ইন্টারভিউ বোর্ডে যাব, ইন্টারভিউ বোর্ডে যাওয়ার আগে আমাদেরকে অবশ্যই ফলো রাখতে হবে যে আমরা রাইট টাইমে পৌঁছাতে হবে। মিনিমাম আধা ঘন্টা আগে আমরা ইন্টারভিউ আমাদের যে লোকেশন দেওয়া হবে সেখানে পৌঁছাইতে হবে। অন্যান্য কাজের তুলনায় ইন্টারভিউ বোর্ডে আমাকে একটু আগে থেকে বাসা থেকে বের হতে হবে, টাইম নিয়ে বের হতে হবে, যে আমি যেন
রাইট টাইমে যেতে পারি। যেহেতু ঢাকা, চিটাগং বা বাংলাদেশের বিভিন্ন জায়গাতে আমাদের জ্যামের কারণে আমরা যাওয়াতে সমস্যা হয়, সেই সমস্যাগুলো যেন আমরা আগে থেকে, যখন অনেক আগে বাসা থেকে বের হব, তখন আমরা ইজিলি সেখানে গিয়ে পৌঁছাতে পারবো। কারণ ওইখানে ইন্টারভিউ বোর্ডে গিয়ে যখন আপনি 5 মিনিট 10 মিনিট পরে যাবেন, তখন আসলে শুরু থেকেই আপনি কিন্তু ডিসকানেক্ট হয়ে যাবেন, কারণ আপনি টাইম মেনটেন করতে পারেন না। কারণ টাইম ম্যানেজমেন্ট একটা মোস্ট ইম্পর্টেন্ট ইস্যু ইন্টারভিউর ক্ষেত্রে। সেই ক্ষেত্রে আপনাকে আগে থেকে টাইম ম্যানেজমেন্ট করেই আপনাকে ইন্টারভিউ বোর্ডে সেখানে গিয়ে উপস্থিত হতে হবে। তো এই বিষয়টা আমাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে। আর নেক্সট ইস্যুটা যেটা আসবে, যে আমি যখন এটা ইন্টারভিউ বোর্ডে যাব, যাওয়ার পরে আমাকে যখন বোর্ড অফ ডিরেক্টর যখন সেখানে থাকবেন, আমাকে যখন সেখানে কল করা হবে, সাথে একটু ছোট করে ইনক্লুড করি যে যেটা হলো আমি যখন ইন করব আমার ইন্টারভিউ বোর্ডে, তখন আমরা অনেকেই যেটা করি যে আমরা সেখানে যাচ্ছি, যাওয়ার সময় আমাদের মোবাইল ফোনটা নিয়ে যাই। আমাদের এখন বর্তমানে যেটা হচ্ছে যে আমরা তো মোবাইল ফোন সবাই ইউজ করি, সারাক্ষণ ফেসবুকিং করি, বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়ার সাথে কানেক্ট থাকি, সারাক্ষণ একটু পরে পরে মোবাইল ইউজ করি। ইন্টারভিউ বোর্ডে আপনি যখন গেলেন, মোবাইলটার সাথে নিয়ে গেছেন, আপনাকে কোশ্চেন করা হচ্ছে, ঠিক এ সময় আপনার মোবাইলে একটা কল আসলো, আপনার হোয়াটসঅ্যাপে মেসেজ আসতেছে, মেসেঞ্জারে মেসেজ আসতেছে, সেই মেসেজ গুলার কারণে আপনি মোবাইলটা হাতে নিচ্ছেন বা কল রিসিভ করতেছেন, সেটা তো কোনো অংশেই ঠিক না। সেই ক্ষেত্রে আমাদেরকে যেটা করতে হবে, মোবাইল ফোনটাকে আমাকে হয়তো সুইচ স্টপ করে রাখতে হবে, নাহলে সাইলেন্ট করে আমাকে বাসায় রেখে যেতে হবে। যদি একান্ত নিয়ে যায় তাহলে সুইচ অফ করে আমাকে ইন্টারভিউ বোর্ডে ঢুকতে হবে। তাহলে এটাও একটা ইম্পর্টেন্ট ইস্যু থাকে। আর আমি যখন ইন্টারভিউ বোর্ডে যাব, সেই ইন্টারভিউ বোর্ডে যখন আমাকে ডাকা হবে, আমরা অনেকে যেটা করি, টেনশনে থাকি যে কিভাবে ইন্টারভিউ বোর্ডে ঢুকবো, কিভাবে সেখানে প্রবেশ করব, এবং আমি সেখানে গিয়ে সালাম দেবো কিনা, না ইংলিশে কথা বলবো না বাংলায়, কিভাবে বলবো, ল্যাঙ্গুয়েজ নিয়ে আমরা অনেক চিন্তা ভাবনায় পড়ে যাই। আমি যেটা বলবো আমার জায়গা থেকে, যে আমরা আমাদের যাদের যেহেতু ইংলিশ একটা ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, যদি আমরা ইংলিশ অনেক ভালো হই, আমরা নিজে কনফিডেন্ট থাকি যে আমি ইন্টারভিউ বোর্ডে ফেস করলে আমি যখন ইংলিশে কনভারসেশন ভালোভাবে করতে পারবো, তাহলে আপনি শুরুতে ওইভাবেই আপনার করা উচিত। আর যদি আপনি মনে করেন যে আপনার হয়তো একটা দুইটা তিনটা কোশ্চেন অ্যান্সার দিতে পারবেন, তারপর আপনাকে দেওয়া সম্ভব না, তাহলে আপনি শুরু থেকেই সেভাবে আপনি শুরু করবেন। কারণ আপনার মনের ভাষা, প্রশ্নের অ্যান্সার দিতে গেলে মনের ভাষা দিয়ে যদি আপনি না বলতে পারেন, আপনার ইন্টারভিউয়ার যিনি আপনাকে প্রশ্ন করবেন তাকে ওনাকে যদি বুঝাইতে না পারেন, তাহলে সেটা আসলে আপনার জন্য আপনি রাইট অ্যান্সার না করতে পারলে আপনি আপনার ভালো থিঙ্কিং করতে পারবেন। তো আমি জাস্ট আমার ব্যাক পয়েন্টে চলে যাচ্ছি। আমার প্রশ্ন আসলে যেটা ছিল যে ড্রেস কোড ফর্মালি কিভাবে মেনটেন করার বিষয় নিয়ে। তো আমি এর আগে এর সাথে একটু সম্পৃক্ত করেছি যে ইন্টাররোগেটিভস। সেই ক্ষেত্রে আমি একটু বলতে চাই যে আমরা যখনই রোমে প্রবেশ করব, এবং রোমে প্রবেশ করার সময় আমাদেরকে অবশ্যই আমরা একটা নক করব, নক করে রুমে প্রবেশ করব। আমরা যাদের পারেন যে মে আই কাম ইন স্যার, অথবা আপনি যে আসতে পারি স্যার, এবং সেখানে ঢুকে ওনাদেরকে অবশ্যই যে যে ধর্মের সালাম দিবেন, সালাম দিয়ে ওনাদের সাথে কথা বলে অবশ্যই আপনি একটু অপেক্ষা করবেন। হয়তো আপনাকে আপনার ডকুমেন্ট, সিভি বা আপনার সার্টিফিকেশন যদি থাকে সেটাকে সাবমিট করতে বলবে, সেই জিনিসগুলো আপনাকে ফলো করতে হবে, ওনারা কি বলতেছে, অথবা আপনাকে বসতে বলবে। ইন্টারভিউ বোর্ড থেকে আপনি একটা ডিসিশন নেবেন। আমরা যেটা করি, অনেকে গিয়ে চেয়ারটা টান দিয়ে বসে যাই, জিজ্ঞেস করি না, পারমিশন নিচ্ছি না। পারমিশন নেওয়াটা একটা ভদ্রতার মধ্যে পড়ে। তো সেই ক্ষেত্রে আমাকে একটা পারমিশন নিয়ে সেখানে আমাকে বসতে হবে এবং আমার ডকুমেন্টস গুলা সাবমিট করতে হবে। তো এই পর্যন্ত আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আমাদের সাথে আজকে অতিথি হিসাবে যিনি আছেন এবং আমাদের যিনি আছেন, নেক্সট কোশ্চেনে আমরা যাব। সবাই আমি আবার আসতেছি আমাদের। হ্যাঁ ভাই, ধন্যবাদ আমাদের সম্মানিত অতিথিকে। অনেক জ্ঞানগর্ভ আলোচনা তিনি করলেন, অনেক গুরুত্বপূর্ণ কথা আমরা জানতে পারলাম। প্রশ্ন ছিল যে শিষ্টাচার কি কি পালন করা উচিত ইন্টারভিউ বোর্ডে। তো আমরা শুনলাম যে একটা ইন্টারভিউ বোর্ডে যাওয়ার পূর্বে একটু নক করে ঢোকা, তারপরে হচ্ছে অনুমতি নিয়ে চেয়ারে বসা, ড্রেস কোডের বিষয়ে কিছু কথা এসছে। তো এই বিষয়গুলো আমরা যারা নবীন ইঞ্জিনিয়ার আছি, যারা হয়তো বা ফ্রেশার, এখনো কোনো জব পাইনি, তাদের ক্ষেত্রে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ টপিক এটা। তো বন্ধুরা, আপনাদের কাছে আমাদের অনুরোধ, আপনারা আমাদের প্রোগ্রামটি বেশি বেশি শেয়ার করুন, লাইক করুন এবং কমেন্ট করুন। এবং আপনাদের কোনো তথ্য জানার যদি থাকে আমাদের কাছে, আপনারা কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানান। আমরা চেষ্টা করব অনুষ্ঠানের শেষের দিকে আপনাদের কমেন্ট গুলোর উত্তর দেওয়ার জন্য। অনেক বন্ধুরা আমাদের সাথে কমেন্ট করেছেন, আমাদের অনেক ইঞ্জিনিয়ার ভাইয়েরা
আমাদের সাথে কমেন্ট করেছেন। আমি সবগুলো কমেন্ট হয়তো বা পড়তে পারতেছি না। আমরা শেষের দিকে অনুষ্ঠানের কমেন্টগুলো কিছু পড়ার চেষ্টা করব। অনেকেই বলেছেন খুব সুন্দর আলোচনা, গেস্টদেরকে ধন্যবাদ। অনেকে বিভিন্ন জোন থেকে আমাদেরকে ধন্যবাদ জানিয়েছেন, ঝালকাঠি জোন থেকে ধন্যবাদ জানিয়েছেন, বরিশাল ঝালকাঠি জেলা থেকে, বরিশাল জোন থেকে ধন্যবাদ জানিয়েছেন, এবং বাংলাদেশের অন্যান্য প্রান্ত, বিভিন্ন প্রান্ত থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন অনেকেই। তো সকলে আমাদের সাথে থাকবেন, অনুষ্ঠানের শেষ পর্যন্ত দেখবেন। অনুষ্ঠানটি বেশি বেশি লাইক, কমেন্ট, শেয়ার করবেন যাতে পৌঁছে যায় আরেকজন ভাইয়ের কাছে, এবং আরেকটু উপকৃত হতে পারে আমার সেই ইঞ্জিনিয়ার ভাই যে এখনো চাকরি পায়নি, যে এখনো কোনো ইন্টারভিউ বোর্ড ফেস করেনি, কারণ তার জন্য আলোচনাটি খুবই গুরুত্বপূর্ণ। তো আমাদের অনুষ্ঠান আসলে অনেকটা সময় পার হয়ে গেছে। তো স্যারের কাছে আবার ফিরে আসতে চাচ্ছি। স্যার, আমরা আসলে অনেক ধরনের মিস্টেক করি। তো স্পেসিফিক অনেকেই হচ্ছে ইউটিউবে সার্চ দেয় হাউ টু ফেস ইন্টারভিউ, তো বিভিন্ন টপিকস, বিভিন্ন কথাবার্তা বলে। তো সেই ক্ষেত্রে অনেকের জিনিসগুলো বুঝে, অনেকের জিনিসগুলো বুঝে না। তো আমার প্রশ্নটা হচ্ছে যে আমরা আসলে কি ধরনের মিস্টেক গুলো আসলে করে থাকি ইন জেনারেলি, খুবই ছোট ছোট, যদি একটু আমাদেরকে স্পেসিফিক স্যার বলতেন যে ইন্টারভিউর ক্ষেত্রে আসলে কি ধরনের মিস্টেক আমরা করি। এই বিষয়টা স্যারের কাছে আমরা যাচ্ছি, জনাব মুর্শিদ স্যারের কাছে। থ্যাংক ইউ কেশব। ইন্টারভিউ মিস্টেক আসলে আমি যেটা করি প্রত্যেকবারই, যেহেতু অনেকেই নতুন নতুন জয়েন করছেন, সো আমি আগের স্টেপ থেকে একটু সামারি টেনে দেন নেক্সট স্টেপে যাই। সেটা হলে মনে হয় ভালো হয়, রিকাপ হয়, এবং দুবার করেও বলা হয়, মনে হয় সেটা হেল্পফুল হবে বেশি। সো অ্যাকচুয়ালি আমি আগে থেকে একটু শুরু করি যে আসলে আমাকে অ্যাটিটিউড স্ট্র্যাটেজি কি হবে। ফখরুদ্দিন ভাই অনেক বললেন, পারফেক্টলি বলেছেন যে স্মার্ট হতে হবে আপনাকে, স্মার্ট গেট আপ, স্মার্ট এক্সপোজার, গেস্টার, ফাইন। অ্যাকচুয়ালি ইউ অল আর স্মার্ট। মানে এখন আর ডেফিনেটলি আপনাদেরকে এখন আর বলতে হবে না যে আপনি কিভাবে স্মার্ট হবেন। সো এছাড়াও সো অ্যাটিটিউড পয়েন্ট অফ ভিউ থেকে আরো কিছু কোশ্চেন আছে, আমরা রুমে এখনো ঢুকি নাই। আপনার লাস্ট কোশ্চেন হচ্ছে ইন্টারভিউ বোর্ড থেকেই। তো ইন্টারভিউ বোর্ডের কোশ্চেনে যাওয়ার আগে আমার মনে হয় আরেকটু রিক্যাপ করে নেই। সেটা হচ্ছে যে আপনি কোশ্চেন করবেন অর অনলি অ্যান্সার দেবেন। এই দুটো স্ট্র্যাটেজির আমরা কোনটা ঠিক করে ইন্টারভিউ রুমে এসছি, যে আমি শুধু কোশ্চেনের অ্যান্সারই দেবো। এই জন্য যখন আপনি ঠিক করবেন যে আপনি শুধু কোশ্চেনের অ্যান্সার দেবেন, তখন আসলে আপনার ফোকাস চলে যাবে কোশ্চেনে, কতগুলি কোশ্চেন হয়, কোশ্চেনের বেস্ট অ্যান্সার কি, আমার মিস্টেক কি করা উচিত না যে কোশ্চেনটা আসলো এখন। সো অনলি যদি ইন্টারভিউ কোশ্চেনকে ফোকাস করেন তাহলে আপনার প্রিপারেশন একটা ডাইমেনশনে চলে যাবে। আর যদি আপনি ফোকাস করেন যে অ্যাকচুয়ালি আমি জব করব, আমার স্কিল ম্যাচ করে কিনা, আমার অর্গানাইজেশনে ইন্টারেস্ট ম্যাচ করে কিনা, আমি এই অর্গানাইজেশনে জব করব কিনা, আমি বেটার ইন্টারভিউ বোর্ডকে কিছু কোশ্চেন করব, এবং আমার কিছু হেল্পিং অ্যাটিটিউড থাকবে যেটা আসলে আমার প্লাস পয়েন্টই আনবে। অর্থাৎ কথা আমিই বলবো, ইন্টারভিউ দিব নাকি ইন্টারভিউ নিব, লাইফ তো আমার। আমরা যদি আরেকটু সিরিয়াসলি বলি তাহলে লাইফ আমার। সো আমি কোথায় জব করব আমাকে জেনে নিতে হবে, এবং আমি কি কি কোশ্চেন করবো আমার একটা প্রিপারেশন থাকতে হবে, নট আমি কোশ্চেনের অ্যান্সার। এবং সবচেয়ে বিগ মিস্টেক হচ্ছে, আমি প্যারালাল একই সঙ্গে বলে যাই, যদি আমি কোশ্চেনের জন্য ওয়েট করি। চিন্তা করুন, দুজন মানুষ কথা বলছি, একজন ওয়েট করছে আমি কি কথা বলবো তারপরেই শুধু উনি বলবে, তাহলে কি আমাদের ইন্টারাকশনটা খুব অ্যাক্টিভ হবে? তাহলে কি আমাদের খুব ভালো লাগবে? খুবই খুবই ন্যাচারাল কোশ্চেন। আমার সো ইন্টারভিউ যদি ইন্টারঅ্যাক্টিভ করতে চাই, আমি তো ইনফ্লুয়েন্স করার জন্য বসছি। আমার কিন্তু প্রথমে বলছি এমবিও, ম্যানেজমেন্ট বাই অবজেক্টিভ। আমার অবজেক্টিভ কি? আমি এখানে প্রত্যেকটা মিনিট যেটা করব, আমার একটা ওয়েল ভার্সনকে আমি শো করব, আমার বেস্ট ভার্সনকে আমি সেল করব। সো আমি যত কোশ্চেন করব তত আমি আমাকে সেল করতে পারবো। আর আমি যদি অ্যান্সারের জন্য ওয়েট করি তাহলে যেটা হবে, সব কোশ্চেন আমি হয়তো অ্যান্সার ভালো জানি, কিন্তু যে এরিয়াগুলোতে আমি ভালো সে কোশ্চেন তো নাও আসতে পারে। সো এটা একটা বিগ মিস্টেক, যে কোশ্চেনের জন্য ওয়েট করা এবং কোশ্চেনের ভালো অ্যান্সারকে এবং সেটা নিয়েই শুধু প্রিপারেশন নেওয়া। সো প্রিপারেশন স্টেজ থেকেই চিন্তা করতে হবে আমি যেন কোশ্চেন ডিপেন্ডেন্ট না হই। বেটার আমি কিছু কোশ্চেন করব, আমার একটা স্ট্র্যাটেজি থাকবে, আমি ইন্টারভিউ বোর্ডে কি কি করব।
এবং শুরুতে কি করব, মাঝখানে কি করব এবং শেষ করব কি দিয়ে। সো এই প্ল্যানটা যদি না থাকে এটা একটা মিস্টেক। সো আপনি ফলোয়ার হচ্ছেন। একই সঙ্গে জানা উচিত যে যারা ইন্টারভিউ নিচ্ছে তারা কি করে, কি চিন্তা করে বসছে, কি প্রিপারেশন নিয়ে বসছে এবং তারা কিভাবে পারফর্ম করবে, এটাও বোধহয় জানা দরকার। নতুন যারা আছেন তাদের সুবিধা হবে। ইন্টারভিউয়াররা সাধারণত মোস্ট অফ দ্য কেসে চুপ থাকবেন, কথা খুব কম বলবেন এবং শুনবেন বেশি। এবং যত বেশি আপনাকে বলতে দেবে এবং শুনতে পারবে তত বেশি আপনার ব্যাপারে তারা জাজ করতে পারবে এবং ইজিলি ডিসিশন নিতে পারবে। তো আমরা এটা আমার এক্সপিরিয়েন্স থেকে বলি, যেটা হয় মোস্ট অফ দ্য কেসে ফার্স্ট কোশ্চেন থাকে যে টেল মি অ্যাবাউট ইউরসেলফ। সো এটা নিয়ে ডিটেলস পরে আসছি কিভাবে বলা যায়, সেটা আমি হেল্প করছি। বাট ম্যাক্সিমাম কেসেই দেখা যায় যে 20 বা 25 ইয়ার্স 30 ইয়ার্স একজন পিপল অথচ 2-3 মিনিট বলতে পারছে না নিজের সম্পর্কে। সো নিজের সঙ্গে কি বলবো এটা পরে আসছি। সো এটা কিন্তু একটা বিগ স্কোপ। সো আরেকটা মিস্টেক হচ্ছে যে স্কোপ গুলো আপনি পাবেন ইন্টারভিউতে, সেই অপরচুনিটি এবং স্কোপ গুলো না বোঝা। যেমন আপনাকে প্রথম কোশ্চেন করা হয়েছে টেল মি অ্যাবাউট ইউরসেলফ, অর্থাৎ ফার্স্ট স্কোপটা কিন্তু আপনারই। সো আপনারই স্কোপ 5 মিনিট ইন্টারভিউ বোর্ডকে ধরে রাখা এবং তাদেরকে ইনফ্লুয়েন্স করার মতো এনাফ কিছু বলা এবং নেক্সট কোশ্চেনকেও লিড করা যে এরপরে কি ডিসকাশন করবো। সো ইটস এ বিগ অপরচুনিটি। সো আপনি যদি এটা বুঝতে না পারেন এটা একটা বিগ মিস্টেক। কেশব বোধা হয়তো কোশ্চেনটা আরেকটু স্ট্রেট যদি ধরে নেয়, ও হয়তো বলছে কোন কথাগুলি বলা যাবে না, কোন ভুলগুলি একেবারেই করা যাবে না। সেটা অ্যাটিটিউড, হ্যাঁ সেটা অ্যাটিটিউড পয়েন্ট অফ ভিউ থেকে হয়তো হ্যাঁ আমাকে স্ট্রেট থাকতে হবে, যেটাতে স্মার্ট লোক, যেটা একটু আগে ফখরুদ্দিন ভাই বললো, হয়তো একটা টিপ দিয়ে যাই। চেয়ারে বসার নিয়ম একদম পিছনের জায়গাটায় হেলান দিয়ে বসতে হবে, তাহলে আপনাকে সোজা দেখাবে যেভাবে আমি বসে আছি। হ্যাঁ, সো স্ট্রেট কথা বলেন, বেশি নড়াচড়া না। আমরা কথা বলায় কিছু দোষ চলে আসে, আসলে মানে ইয়েস আসলে আমি ভাবছি, এই টাইপের জার্গন গুলো ছাড়তে হবে। স্ট্রেট ল্যাঙ্গুয়েজ হতে হবে। ল্যাঙ্গুয়েজ ইংলিশ বাংলা মিক্সড হতে পারে, যদি ইংলিশ কথা বলে আপনি ইংলিশ বলবেন, বাংলা বললে বাংলা বলবেন। সো ফ্লেক্সিবল হবে। একই সঙ্গে আরো কিছু মিস্টেক আমরা করি, যেমন আমরা খুব ট্রাই করি ইন্টারভিউ বোর্ডে পিপল, যারা যত ভালো অর্গানাইজেশনে আপনি যাবেন তারা আপনাকে ট্রাই করবে আপনি যেন কথা বলেন এবং কখনোই টাফ কোশ্চেন করবে না, এমন কোনো কোশ্চেন করবে না যেটা আপনি অ্যান্সার দিতে পারেন না। কারণ হচ্ছে আপনি যদি অ্যান্সার দিতে না পারেন আপনি কথা বলবেন না, এবং আপনি কথা না বললে আমি আপনাকে চিন্তা করবো না। ধরুন একজন খুব কোয়ালিফাইড ক্যান্ডিডেট, ভালো রেজাল্ট, সবকিছু ওকে, কথা বলে আমার পছন্দ হচ্ছে একটু, বাট সে কথা বলতে পারছে না, নার্ভাস, মেবি লাইফে ফার্স্ট টাইম ইন্টারভিউ। আমরা কিন্তু খুব ট্রাই করি কি করে তাকে কথা বলানো যায়। আমরা ট্রাই করি আচ্ছা পানি খান, আমরা বলি আচ্ছা আমাদের কোশ্চেনে আনসার দিতে হবে না, আপনি লাস্ট আপনার লাইফ থেকে একটা ঘটনা বলেন। ওকে, আপনি কি লাস্ট কোনো মুভি দেখেছেন, মুভির গল্পটাই বলেন। আমরা তাকে ফ্রি করার জন্য প্রচন্ড চেষ্টা করি। যত ভালো অর্গানাইজেশনে আপনি যাবেন তত একজন ক্যান্ডিডেটকে অনেক এম্পাওয়ার করা হবে, ইন্সপায়ার করা হবে যেন আপনি কথা বলতে পারেন। সাবজেক্টিভ কোশ্চেন আমরা করি না ইউজুয়ালি, ভালো অর্গানাইজেশন করবে না যদি সফটওয়্যার হার্ডওয়্যার স্পেসিফিক না হয়। জেনারেল কোশ্চেন করবে যাতে আপনার ডিসকাশনটা অনেক লাইভ হয়। সো মিস্টেক, আমরা অ্যান্সারে যে মিস্টেকগুলো করি সাধারণত আপনি ফলো করবেন কোনো অ্যান্সার 2 মিনিটের মধ্যে দেয়া। হয়তো ফার্স্ট কোশ্চেনের অ্যান্সারটা হয়তো একটু বড় হবে যে টেল মি অ্যাবাউট ইউরসেলফ, বাট আদার কোশ্চেনগুলো তো উইদিন 2 মিনিট ক্লোজ করলে বেটার। কোশ্চেন করে আবার বসে থাকা যে আমাকে আরেকটা কোশ্চেন করবে, আরেক দিকে তাকানো বেটার। সেটা না করে আপনি কোশ্চেন করেই ওর সঙ্গে একটা রিলেভেন্ট কোশ্চেন করুন। স্যার আমি কি ঠিক বলেছি? আর স্যার এটা তো আমি বললাম, স্যার এই বিষয়টা আমার মনে হয় আরেকটা বিষয় আছে এর মতো একই রকম, সেটা মনে হয় এরকম, সেটাও আসলে আমি জানি। সো আপনি আরেকদিকে লিড করলেন। সো এই লিড না করাটা একটা বিগ মিস্টেক। সো আপনি স্কোপ দিচ্ছেন আপনাকে আরো হার্ড কোশ্চেন করার বা আপনাকে অনেকগুলি কোশ্চেন করার। সো বেটার এটা যেন আপনার প্ল্যান হতে হয়। আরেকটা হচ্ছে যে স্ট্রেংথ উইকনেস বলার সময় আমরা বেশিরভাগ সময় কিছু কমন স্ট্রেংথ বলে ফেলি, যেটার সঙ্গে
প্রত্যেকটা সেন্টেন্স এবং ওয়ার্ড আপনাকে মাথায় রাখতে হবে। প্রথমে বলেছিলাম আপনাকে অনেস্ট হতে হবে, রিয়েল হতে হবে। সো প্রত্যেকটা কোশ্চেন ওয়ার্ড যেন আপনার সঙ্গে রিলেভেন্ট হয়, আপনার স্কিল রিলেভেন্ট, আপনার লাইফ রিলেভেন্ট। আপনাকে অভিনয় করার দরকার নেই। ফর এক্সাম্পল, আপনি বললেন আমার হবি হচ্ছে বই পড়া, আমি বই পড়ি। আমরা অনেক সময় জিজ্ঞেস করে থাকি লাস্ট কি বই পড়েছেন। সো অ্যান্সারটা যেন রেডি থাকে। সো আমরা এমন কিছু না বলি যে তার রিলেটিভ আরো দু একটা কোশ্চেন পর্যন্ত আমি ডিসকাস করতে না পারি। সো আমি যদি এমন কিছু বলি তার সেটা নিয়ে যেন আমি কয়েক মিনিট কথা বলতে পারি, এরকম যেন আমার প্রিপারেশন থাকে। উইকনেস মোস্ট অফ দ্য কেসে জুনিয়র যারা নতুন, বেশিরভাগ কেসেই আমরা দেখি যে উইকনেস বলতে পারে না। অনেক সিনিয়রদের মধ্যে প্রবলেম হয় এবং অনেক জুনিয়ররা বলে ফেলে যে আসলে না, আমার তেমন কোনো উইকনেস নাই, মনে করে যে উইকনেস বলাটা বোধহয় খারাপ। আসলে কেউ পারফেক্ট না। ইভেন আপনার এখানে পারফেক্টের কোশ্চেন আসছেও না। আমরা কথা বলছি যে জবের ইন্টারভিউ নিচ্ছি একটা পার্টিকুলার ইস্যুতে, পার্টিকুলার জব রিকোয়ারমেন্টে, সেটার সঙ্গে আপনার উইকনেস স্ট্রেংথের কথা হচ্ছে। এটা আপনার স্ট্রেংথ উইকনেস নিয়ে কথা হচ্ছে। মেবি আপনার অনেক স্ট্রেংথ আছে যেটা এই জবে রিলেভেন্ট না, সেটা হয়তো ডিসকাশনে আসবে না। তেমনি আপনার অনেক উইকনেস আছে হয়তো এই জবে রিলেভেন্ট এটা, সেটাও এখানে ডিসকাশনে আসবে না। সো আমরা উইকনেস স্ট্রেংথ ডিসকাস করছি রিলেটেড টু দিস জব, জব স্পেসিফিকেশন, সো জব রিকোয়ারমেন্ট, তার উপর। সো আমরা যেন যে কোনো দিকে চলে না যাই। আর আরেকটা হচ্ছে, যখন আমি উইকনেস বলবো, স্টেট না বলি যে আমি বলা যাবে না, এটা আমি বলবো না। বাট আমরা এটুক জানি যে কোন কথাটা কিভাবে ভালো বললে ভালো শোনায়, অথবা কিভাবে বললে আরেকটু সেলেবল হয়। আমি প্রথমে বলেছি যে আমি আমার লাইফের, আমার অ্যাটিটিউডের বেস্ট ভার্সনটা আমি এই 30 মিনিটে দেখাবো। সো সেটার জন্য আসলে আমার ল্যাঙ্গুয়েজ গুলো কি হওয়া উচিত, আমি উইকনেসটাকে কিভাবে বলবো। আমি উইকনেসটাকে হয়তো স্ট্রেংথ পার্সপেক্টিভে বলবো, অথবা আমি এক্সাম্পল দিই, অথবা আমি বলবো যে আমি লার্নিং প্রসেসে আছি। ফর এক্সাম্পল, আমি যদি এরকম হয় যে সামটাইম আমি আসলে একটু টেম্পার লুজ করি, এটা আমার ধারণা, এটা আমি বন্ধুদের কাছ থেকে এ ধরনের একটা ফিডব্যাক পেয়েছি। কিন্তু আমি আসলে এটা নিয়ে অনেক কাজ করছি। এটা আমার প্রায় 1 বছর আগের ইস্যু, 1 বছর আগে ইস্যু। তো আমার মনে হয় এখন আমি এটাতে কনফিডেন্ট। আমি উইকনেস বললাম, একই সঙ্গে বললাম যে এটা আমার ঠিক হয়ে গেছে। আবার সেটাই বলুন যেটা আপনার, আপনি আসলে রিয়ালি তাই। আপনাকে এই উইকনেস বানিয়ে বলতে হবে না, সেটা বলা ঠিক হবে না। ডেফিনেটলি আমি প্রতিদিন, আমি স্টিল এখনো, আমি আজকে আপনাদের সঙ্গে কথা বলার জন্য তো আমি কিছু স্টাডি করেছি, আমি কিছু প্রিভিয়াস আমার এক্সপিরিয়েন্স কিছু কালেক্ট করেছি, কিছু চিন্তা করেছি। তো সেখানেও তো আমার অনেকগুলো লার্নিং প্রসেস চলে আসছে। সো আমি আজকে 20 ইয়ার্স পর কি আমি সব শিখে ফেলেছি? নো, স্টিল আমি তো মনে করি তেমন কিছুই শিখি নাই। আমি তো বলছি লাইফ থেকে। সো এখনো অনেক কিছু শেখার আছে, সবারই, কেউ পারফেক্ট না। সো আপনাকে কথা বলতে হবে। আরেকটা হচ্ছে যে কোশ্চেন, আরেকটা মিস্টেক হচ্ছে কোশ্চেন অ্যান্সারটা খুবই ক্লোজ হয়ে গেলে, ক্লোজ অ্যান্সার আর ওপেন অ্যান্সার মিনস আমি ইয়েস নো বলে একটা অ্যান্সার দিয়ে একটা কোশ্চেনটা সেশনটা ক্লোজ করতে পারি। বাট আমার ফোকাস থাকা উচিত যে কোনো কোশ্চেন অ্যান্সার। এটা একটা বিগ মিস্টেক যে আমরা কোশ্চেন দিয়ে আবার বসে অ্যান্সার দিয়ে বসে থাকি। সেটা হচ্ছে যে আমার আসলে টার্গেট কি, আমি প্রথমে বারবার বলবো এটা যে আমার অবজেক্টিভ কি। আমার অবজেক্টিভ হচ্ছে ইন্টারভিউ বোর্ডের সঙ্গে আমার একটা র্যাপোর্ট বিল্ডিং করা, একটা রিলেশনশিপ বিল্ড আপ করা উইদিন 2 মিনিটস। হ্যাঁ, উইদিন 3 মিনিটস, উইদিন ফিউ সেকেন্ড। আমি ফার্স্ট ইমপ্রেশন নিয়ে পরে কথা বলছি, বাট উইদিন ফিউ সেকেন্ড আমার একটা রিলেশন, যখন আমি রিলেশন বিল্ড আপ করার কোশ্চেন করবো বা আমি এই ধরনের থিঙ্কিং করবো, আমি আরেকটু এম্পাওয়ার্ড তাদেরকে করবো আর আমি এম্পাওয়ার্ড হব, যখন এই ধরনের থিঙ্কিং গুলো আমার মাথায় থাকবে, তখন আমি শুধু ইয়েস নো দিয়ে কেন কোশ্চেন ক্লোজ করবো? ডেফিনেটলি আমি আরো কিছু ডিসকাশনকে লিড করব, যেটাতে আমি কমফোর্ট ফিল করি এবং আমার কনফিডেন্স শো হয়। আরেকটা হচ্ছে যে আরো কিছু আমার মনে হয়েছে যে কিছু কিছু, এটা আমাকে কেউ শেয়ার করেনি, এটা আমার মনে হয়েছে কোনো অ্যান্সার দেখে, এটার একটা মিস্টেক যে তারা হয়তো মনে করে যে আমি এটা কোশ্চেন করব, এটা কি ভালোভাবে নেবে, আমাকে কি কি কোশ্চেন করা যাবে ইন্টারভিউ বোর্ডে, কি কি করা যাবে না, অথবা আমি কি তাদেরকে সাজেশন দিতে পারি? ডেফিনেটলি সাজেশন দিতে পারি। আপনি অবশ্যই সাজেশন দেবেন, আপনি অবশ্যই তাদেরকে হেল্প করার জন্য, যে জব রিকোয়ারমেন্ট নিয়ে বসা হয়েছে, যে ইন্টারভিউটা চলছে, কি করে তারা একজন ভালো ক্যান্ডিডেট পাবে সে ব্যাপারেও আপনি কথা বলতে পারেন।
আমি কিন্তু একই সঙ্গে অনেকক্ষণ ধরে বিভিন্নভাবে বলে যাচ্ছি যে আপনি কি কি বলবেন, আপনি কি কি করবেন, এটা কিন্তু আমি বারবারই ফোকাস দিচ্ছি। হ্যাঁ, তো আপনি এটা নোট করেন। তো এভাবে আপনি মিস্টেক গুলো, আমি অনেকগুলো মিস্টেক বলেছি, আবার একই সঙ্গে রেমিডিও বলেছি। আরেকটা হচ্ছে ম্যাথডিক্যাল। আপনি যদি একটু ওয়েল প্ল্যান হন এবং একটু ম্যাথডিক্যাল হন, একটু প্রসেস ওরিয়েন্টেড হন, তাহলে যে মিস্টেক গুলো আসলে কি কি মিস্টেক এটা লিস্ট করে ওইটার প্রিপারেশন নিয়ে এটা আপনি অলওয়েজ সাকসেসফুল হবেন না। কারণ আপনাকে রেডি হতে হবে টাফ কোশ্চেনের জন্য, এবং সবগুলি কোশ্চেন আপনার কমন পড়বে না। সো আমরা কোশ্চেন অ্যান্সারে এই জন্যই ফোকাস করছি না। বেটার আপনি ফোকাস করুন যে আপনি কিভাবে আপনার লাইফ এক্সপিরিয়েন্স থেকে আপনি আপনাকে কিভাবে সেল করবেন। অলওয়েজ এটা ফোকাস থাকলে এবং মাথায় থাকলে আপনি, আমার মনে হয় মিস্টেকগুলো কমে যাবে। আর আরো কিছু মিস্টেক করি আমরা স্যালারি নেগোসিয়েশনে। কি করা উচিত এটাও বলে দিই। সেটা হচ্ছে আমরা বলি যে আমাকে কোম্পানি পলিসি অনুযায়ী দিলেই হবে, অথবা আমার এটা হচ্ছে লাস্ট কোশ্চেন থাকে, অথবা আমাকে আচ্ছা এত থেকে এত এরকম একটা হলেই হবে। সো এরকম নট গুড। আপনি একটা সিঙ্গেল অ্যামাউন্ট বলবেন অবশ্যই, আপনার সেটা কোম্পানির সঙ্গে রিলেটেড না। আপনি বলবেন আপনার সেই অ্যামাউন্টটা যেটা হলে আপনার কারেন্টলি আপনার লাইফ এক্সপেন্ডিচার আছে, আপনার লাইফ স্টাইলের সঙ্গে ম্যাচ করে এবং আপনি হ্যাপি, আপনি সেটা বলবেন। সেটার মিনিমাম রেঞ্জটাই আপনি বলবেন, একটা ফিগার। দেন আপনার যদি মনে হয় কখনো যে আমি বোধহয় পারফেক্টলি বলতে পারছি না, তাহলে আপনি বলেন যে আমার এটা নেগোসিয়েবল, আমি বলছি এটা, বাট এটা নিয়ে আমার সঙ্গে নেগোসিয়েট করা যাবে। তো আমি এটা নিয়ে কথা বলার জন্য ওপেন। সো এই মিস্টেকগুলো আমি একটু যদি সামারি করি, আমি বলছি কোশ্চেনের অ্যান্সার দেয়া ক্লোজ করে না ফেলি, যাতে আমার কোশ্চেন আমি আরো কিছুক্ষণ কথা বলতে পারি, সেই রাস্তাটা ওপেন রাখা, কোশ্চেনটাকে ক্লোজ করে না ফেলা। আমি এমন কিছু না বলি যেটার সঙ্গে আমার রিলেশন নাই, আমার জবের রিলেশন নাই, ইভেন আমার সিভি রিলেশন নাই, ইভেন যে জবের ইন্টারভিউ আমি দিচ্ছি সেই জবের সঙ্গে রিলেশন নাই। সো একটু রিলেভেন্ট টপিকসে কথা বলি, এবং আমি এমন কিছু স্কিল শো করি, এমন কিছু কোশ্চেন করি যেটা আমার লাইফের সঙ্গে রিলেটেড, যেটার একটা কেন 10টি কোশ্চেন করলেও আমি অ্যান্সার দিতে পারি। কেশব, আমার মনে হয় মিস্টেক সম্বন্ধে আমি যথেষ্টই বললাম। হোপফুলি যে মিস্টেক গুলো আমরা মনে হয় ফিউচারে করবো না। জি স্যার, থ্যাংক ইউ স্যার। তো ইন্টারভিউ বোর্ডে স্যার আর একটা কোশ্চেন খুব হয়, মানে ম্যাক্সিমাম জায়গায় একটা কমন কোশ্চেন থাকে, where do you see yourself in 5 years or after 5 years? অর্থাৎ 5 বছর পরে তুমি তোমাকে কোথায় দেখতে চাও? এটা একটা খুবই একটা কমন একটা কোশ্চেন ইন্টারভিউ বোর্ডে। স্যার যদি এই সম্পর্কে আমাদের একটু বলতেন। আচ্ছা, আমি প্রথমেই বলেছি যে ইন্টারভিউয়ার যখন আপনাকে কোশ্চেন করবে সে সবসময় চায় যে আপনাকে ওপেন কোশ্চেন করতে, যাতে এর অ্যান্সার রাইট রং যে কোনো দিকে হতে পারে, 2 লাইনও হতে পারে, 20 লাইনও হতে পারে। মেইনলি চেষ্টা করা হয় বোঝা যে আপনি আপনার থিঙ্কিং প্রসেসটা কি, আপনার ডেইলি লাইফের থিঙ্কিং প্রসেসটা কি, আপনার ভিশনটা কি। এই কোশ্চেনটা ভিশন রিলেটেড, এই কোশ্চেনটা লিডারশিপ রিলেটেড। আপনাকে বুঝতে হবে কোন কোশ্চেনটা কোন রিলেটেড, কোন কোশ্চেনটা আপনার অপারেশন রিলেটেড, কোন কোশ্চেনটা স্ট্র্যাটেজিক থিঙ্কিং রিলেটেড। এটা আপনাকে বুঝতে হবে এবং সেভাবেই কথা বলতে হবে। একটু বুঝতে না পারাটাও একটা মিস্টেক, আদারওয়াইজ রং হয়ে যাবে। সো 5 ইয়ার্স পরে আমি কোথায় দেখতে চাই? সো আপনি এখনো জব শুরু করেন নাই, এন্টারপ্রেনার হন নাই, একেবারেই যদি একদম ফ্রেশ, সো আপনার প্রথম খুবই ন্যাচারাল যে আমি শিখতে চাই, আমি 5 ইয়ার্স ধরেই আমি শিখতে চাই। আমি 5 ইয়ার্স কেন, আমি 10 ইয়ার্স আমি ঠিক করেছি। আমি আমার পার্সোনাল যদি কথা বলি, আমার একদম জব লাইফের ছোটবেলায় যারা আমাকে কোশ্চেন করতো, আমি এটাই বলতাম যে আমি আসলে 10 বছর শিখবো আগে, এবং কি কি শিখবো তাও আমি একটা ঠিক করে নিয়েছি। 10 বছর আমি শিখবো, 10 বছর শিখবো তারপরে। সো উইদিন 5 ইয়ার্স আপনি যদি এক্সপিরিয়েন্স হন, তাহলে আপনি একটা স্ট্র্যাটেজিক রোলে যাবেন, অথবা সুপারভাইজার রোলে যাবেন, অথবা লিডারশিপ রোলে যাবেন। তো তার জন্য আপনি প্রিপারেশন নিচ্ছেন। সো আপনি পিপল স্কিল, প্রসেস স্কিল, ফাইন্যান্সিয়াল স্কিল, বাজেট স্কিল, সো আপনি এই স্কিলগুলো নিয়ে কাজ করছেন। এটার জন্য আপনি বলতে পারেন যে আমি একটা লিডারশিপ রোলে যাই, তার জন্য আমি কি কি করছি। এটা একটা হতে পারে যে আপনি অনেক বেশি এক্সপিরিয়েন্স, আপনি উইদিন 5 ইয়ার্স একটা বিজনেস স্টার্ট করবেন, হতে পারে।
আপনি উইদিন কোম্পানি যদি হয়, এটা জবের কোশ্চেন থেকে হয়, তাহলে আরেক ধরনের অ্যান্সার আসে। সেটা হচ্ছে যে আমি এখন এক্সিকিউটিভ আছি, হয়তো উইদিন 5 ইয়ার্স আমি জেনারেল ম্যানেজার হতে চাই, অথবা উইদিন 7 ইয়ার্স আমি ডিরেক্টর হতে চাই, এবং এই কোম্পানির মধ্যেই। রাইট। সো আমি কনফিডেন্ট, হ্যাঁ আমি কনফিডেন্ট। সো আমি যদি এক্সপিরিয়েন্স হই, তাহলে সেটা বলাটা সহজ। কিভাবে হব, কিভাবে যেতে চাই, সেই রোডম্যাপটাও যেন আমার খুব বেসিকটা হলো মাথায় থাকে। হ্যাঁ, আমি যেন একটু ভেবে নিয়ে কথা বলি। আর সো আমি কয়েকটা জিনিস বলেছি। একটা হচ্ছে আপনার আমি লিডারশিপ রোলে যেতে চাই, আমি টপ রোলে যেতে চাই। আমি কিন্তু পজিশনের কথা বলছি না। আমি ডিজিএম হতে চাই, ম্যানেজার হতে চাই, আমি এগুলো বলছি না। আমি বিজনেস এন্টারপ্রেনার হতে চাই, বিজনেসম্যান হতে চাই। সো আমি কিছুদিন বিজনেস ফিল্ডে এসেছি জব করার জন্য, জাস্ট প্রসেস শেখার জন্য, বিজনেস শেখার জন্য, অর্গানাইজেশন শেখার জন্য। এরপর আসলে আমার প্ল্যান হচ্ছে আমি গ্রামে গিয়ে আমি একটা নন প্রফিটেবল সোশ্যাল একটা অর্গানাইজেশন ডেভেলপ করব। এটাও হতে পারে। সো যদি সেটা আপনার মাথায় থেকে থাকে, দ্যাট মিনস এটা আপনার প্ল্যান। যদি আপনার প্ল্যান থাকে, তাহলে আপনার প্ল্যান নিয়ে তো আপনি অ্যাটলিস্ট 30 সেকেন্ড বা 1 মিনিট বলতে পারবেন। সেই প্রিপারেশনটার জন্য আপনার থাকে। থ্যাংক ইউ স্যার। হ্যাঁ, থ্যাংক ইউ স্যার। আমরা একটু কমেন্ট গুলো পড়বো। কিছু কমেন্ট এসছে আমাদের কাছে। হাউ টু আফসানা রহমান কমেন্ট করছেন, হাউ টু কনভে ইন্টারভিউ বোর্ড দ্যাট আই এম eligible for the post that is different from my educational background. কিছু কমেন্ট হচ্ছে আমাদের কাছে হচ্ছে নেট প্রবলেমের জন্য আস্তে আস্তে যাচ্ছে, দ্রুত যাচ্ছে, যার জন্য কিছু সময় একটু পড়তে প্রবলেম হচ্ছে। আমাদের মধ্যে কমেন্ট করছেন আশিকুর রহমান আশিক ভাইয়া। তিনি লিখেছেন বিআইই এর মাধ্যমে ইন্ডাস্ট্রি পাবে যোগ্য মানের ইঞ্জিনিয়ার। অবশ্যই বিআইই হচ্ছে এমন একটি প্ল্যাটফর্ম যেখানে ইঞ্জিনিয়ারদের দক্ষ করে তৈরি করা হয়, এবং ইঞ্জিনিয়ারদের দক্ষতা বৃদ্ধির জন্য তৈরি হয়েছে আমাদের জাতীয় ট্রেনিং প্রোগ্রাম সেল। এবং আমরা আশা করি আমাদের এই সেলের মাধ্যমে আমরা অনেককে আরো অনেক ইঞ্জিনিয়ারদেরকে আমরা দক্ষ করে গড়ে তুলতে পারবো। আমাদের জব প্লেসমেন্টের জন্য রয়েছে আমাদের জব ম্যানেজমেন্ট সেল। তো আমরা ইঞ্জিনিয়ারদেরকে যেমনি দক্ষ করে তুলবো, এবং দক্ষতা তৈরির পরে আমরা চেষ্টা করব সেই ধরনের ইঞ্জিনিয়ার যারা ফ্রেশার আছেন বা হচ্ছে কেবল জবে জয়েন করছেন, তাদেরকে আমরা জব প্লেসমেন্টের জন্য। আপনারা বিএ এর সাথে থাকবেন, বিএ এর পাশে থাকবেন সব সময়, এবং আমাদের আপকামিং যেসব ইভেন্ট গুলো আছে আপনারা সেগুলো উপভোগ করবেন। এমডি এ আহাদ লিখছেন উপভোগ করছি, গুরুত্বপূর্ণ কিছু আনার আশায় আছি ইনশাল্লাহ। অবশ্যই কিছু পাবেন আপনারা গুরুত্বপূর্ণ। আমাদের ধারাবাহিক প্রোগ্রাম এটা, আস্তে আস্তে প্রতিনিয়তই হচ্ছে এটা চলতেই থাকবে সব সময়। আচ্ছা, কেশব অপু মজুমদার লিখেছেন ধন্যবাদ স্যার, খুব সুন্দর আলোচনা, অনেক কিছু শিখতে পারলাম। তো থ্যাংক ইউ। আরো অনেক ভাইরা আমাদের মধ্যে কমেন্ট করেছেন। আমাদের ট্রাস্টি জনাব আব্দুল্লাহ মামুন ভাই আমাদের সাথে কমেন্ট করেছেন, তিনি আমাদেরকে ধন্যবাদ জানিয়েছেন। আপনাকেও ধন্যবাদ ভাইয়া, আমাদের এত বড় একটা প্ল্যাটফর্ম তৈরি করে দেওয়ার জন্য। বিএ এর মতো যেখানে 50,000 প্লাস ইঞ্জিনিয়ার এখন কাজ করতেছে, এবং ভবিষ্যতে ডে টু ডে এটা বৃদ্ধি পাবে। তো আমরা অনুষ্ঠানে একদম লাস্ট দিকে চলে এসেছি, আমাদের 1 ঘন্টা প্রায় হয়ে গেছে। তো আমি ছোট করে খুবই অল্প পরিসরে আমার ফখরুল ভাইয়ার কাছে প্রশ্ন আছে একটা, সেটা হচ্ছে যে ইন্টারভিউর ক্ষেত্রে একটা সঠিক সিভি তৈরির ভূমিকা কি, একটু সংক্ষিপ্ত ভাবে ভাইয়া বলবেন, যেহেতু আমাদের সময় খুবই কম। ধন্যবাদ কিশোর ভাই এবং মুর্শিদ স্যারকে এবং দর্শক বৃন্দকে। আপনারা অনেকক্ষণ ধরে আমাদের লাইভ প্রোগ্রাম দেখছেন, ধৈর্য সহকারে আমাদের সামনে আছেন। ইনশাআল্লাহ আমরা আশা করি যে লাইভ প্রোগ্রামের মাধ্যমে আপনারা আপনাদের
যে উদ্দেশ্য এবং আশা নিয়ে এসেছেন, আপনারা ভালো কিছু এখান থেকে নিয়ে যাবেন। তো আমার এখন প্রশ্ন ছিল যে একটা ইন্টারভিউ বোর্ডের জন্য কি ধরনের সিভি এক্স্যাক্টলি আমরা করতে পারি। আসলে সিভির বিষয়টা সবসময় একটু যার যার আমরা যেহেতু এখানে একটা ইঞ্জিনিয়ার অ্যাসোসিয়েশন, এখানে আমাদের বিভিন্ন ডিপার্টমেন্টাল মেম্বাররা আছেন, সিভিল ইঞ্জিনিয়ার আছেন, কম্পিউটার ইঞ্জিনিয়ার আছেন, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার আছেন, ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার আছেন, পাওয়ার ইঞ্জিনিয়ার আছেন, বিভিন্ন ট্রেডের বিভিন্ন ডিপার্টমেন্টের ইঞ্জিনিয়ার যারা আছেন। তো যারা প্রেশার লেভেল, আমি যদি তাদের উদ্দেশ্য করতে চাই, তাহলে প্রথমত আমাদেরকে যেটা করতে হবে যে আমরা একটা সিভি তৈরির ক্ষেত্রে আমাদের একটা অবজেক্টিভ থাকতে হবে। সিভির ক্ষেত্রে একটা স্ট্যান্ডার্ড মেনটেন করতে হবে যে সাধারণত যারা প্রেশার হয় তাদের অবজেক্টিভের মধ্যে যেহেতু তাদের কোনো প্রিভিয়াস স্কিল থাকে না, সেই ক্ষেত্রে তেমন কোনো স্কিল ওনারা দিতে পারে না। তবে ওনারা অবজেক্টিভের মধ্যে দিতে পারে যে ওনার সাধারণ কিছু পরিচয়, যে উনি একজন হেল্পফুল, ফ্রেন্ডলি, এই ধরনের বিষয়গুলো উনি বলতে পারেন। তারপর ওনার এডুকেশন লাইফে কি কি ধরনের কোয়ালিটি ওনার ছিল, উনি টিম মেনটেন করার অ্যাবিলিটি রাখে কিনা, এখন উনি কিভাবে টিম মেনটেন করবেন। যারা স্কুল ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছেন, বিভিন্ন যখন ক্লাস ক্যাপ্টেন হন, সেটা একটা লিডারশিপ অ্যাবিলিটি ওনার থাকে। আবার ক্লাস মনিটর যারা হচ্ছে তারাও বিভিন্নভাবে টিচারদের সাথে কমিউনিকেশন করতেছে, সেটা তার বেসমিট ভাইয়ের সাথে কমিউনিকেশন করে বিভিন্ন সমস্যা সলভ করতেছে। এইভাবে বিভিন্ন ইস্যুগুলোর সাথে ওনারা সম্পৃক্ত ছিল। এই যে ওনার একটা হ্যান্ডেলিং প্রসেস, উনি যে টিচারদেরকে বা বেসমিটদেরকে কনভিন্স করার একটা কোয়ালিটি ওনার মধ্যে ছিল, সেই বিষয়টা একটু পোর্টফোলিও উনি করতে পারে। কারণ উনি তো প্রেশার, ওনার আসলে এক্সপেরিয়েন্স লেভেলে এই ধরনের কিছু থাকে না। তারপর আবার অনেকেই আছে যারা আমরা পড়াশোনা করা অবস্থায় বিভিন্ন ধরনের ওয়ার্কশপের সাথে সম্পৃক্ত থাকি, বিভিন্ন ধরনের ট্রেনিং নিয়ে থাকি। সেই ধরনের ছোটখাটো যদি আমাদের কোনো ট্রেনিং থেকে থাকে, তাহলে সেই ছোট আকারে কিওয়ার্ড হিসেবে আমরা অবজেক্টিভের মাধ্যমে আমরা দিতে পারি। যে একদম আইটি প্রফেশনালের জন্য যদি আমি বলতে চাই যে আমি হার্ডওয়্যার এক্সপার্ট, নেটওয়ার্ক এক্সপার্ট, অথবা আমি ডাটাবেজ এক্সপার্ট, অথবা আমি ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্টের এক্সপার্ট, মানে এক্সপার্টের সেটা মানে কিওয়ার্ডে ওয়েব ডিজাইন, ডেভেলপমেন্ট, হার্ডওয়্যার বা এই বিষয়গুলোতে ছোট আকারে দিতে হবে। এবং ওনার জাস্ট টার্গেটটা একটু করতে হবে যে উনি একটা চ্যালেঞ্জ নিতে চায়, অর্গানাইজেশনের সাথে জয়েন করে উনি কি ধরনের কাজ করতে পারবে, এই ধরনের একটা বিবৃতি দিয়ে দিতে পারে। আর ক্যারিয়ার সামারির মধ্যে থাকে মূলত বিভিন্ন সিভির মধ্যে সামারি, যেহেতু উনি কোথাও জব করেন নাই, সেই ক্ষেত্রে ওনার সামারি আসবে না। কিন্তু যারা এক্সপিরিয়েন্স পারসন, তারা এর আগে প্রিভিয়াস যদি 2 থেকে 3টা কোম্পানি, একটা কোম্পানি থাকে, তাহলে সেখানে কোন কোন কোম্পানিতে ছিল ওনা, সেখানে ওনার ডেজিগনেশন কি ছিল, কবে থেকে কবে উনি সেখানে জব করেছেন, এই ধরনের শর্ট সামারি দিতে পারে। ডিপলি যদি উনি বলতে চায়, তাহলে সেই প্রতিষ্ঠানে উনি যে ডেজিগনেশন হোল্ড করতেন সেই ডেজিগনেশন থাকবে, কোম্পানির নাম থাকবে, এবং ওনার জব রেসপন্সিবিলিটি কি কি ছিল, মেন কিওয়ার্ড যেটা যেটা আসলে অ্যাকচুয়ালি উনি করতেছেন, সেই বিষয়গুলো উনি ফুটিয়ে তুলবেন। আর যারা প্রেশার আছে তাদের ক্ষেত্রে যেটা হবে যে ক্যারিয়ার সামারি বা অবজেক্টিভের পরে ওনার কোন ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করছেন, ওনার এডুকেশন কোয়ালিফিকেশন কি ছিল, রেজাল্ট কি ছিল, এই ধরনের বিষয়গুলো উনি এডুকেশন একটা সামারি উনি দিতে পারেন। এটাও একটা স্ট্যান্ডার্ড মেনটেন করতে পারবেন। তারপর হলো যে বিষয়গুলো, যে আমরা কিছু টেকনিক্যাল এবং শর্ট কোর্স করে থাকি পড়াশোনা করা অবস্থায়। যারা এক্সপার্ট লেভেলের, বিশেষ করে ইঞ্জিনিয়ার ইন্টেলিজেন্ট অলওয়েজ, ওনারা যেটা করে থাকেন যে পড়াশোনা করা অবস্থায় বিভিন্ন ধরনের কোর্স করেন। কোর্স করার মানে হলো উনি বাস্তব লাইফে কিভাবে কি ঘটনা হচ্ছে সেই ধরনের কোর্স গুলো করে তার মধ্যে একটা স্কিল ডেভেলপ করে। সেই ধরনের কোর্স উনি কোথায় কি কোর্স করেছেন, সেই কোর্সের কোর্স ডিটেল কি ছিল, কিওয়ার্ড কি ছিল, কোন ইনস্টিটিউট থেকে করেছেন, সেটা ডিউরেশন কতদিন ছিল, 3 মান্থ, 6 মান্থ বা 1 ইয়ারের কোনো ডিউরেশন ছিল কিনা, এই ধরনের বিষয়গুলো উনি বলবেন। তারপর থাকতে পারে উনি যে ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট করেন বা ইন্টার্নশিপ করেন, সেই ক্ষেত্রে উনি কোথা থেকে ইন্টার্নশিপ করেছেন, ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট কোথায় থেকে করেছেন, সেই ইন্ডাস্ট্রিয়ালে ইন্টার্নশিপের মধ্যে উনি কি কি শিখছেন, মানে যেগুলো শিখছেন মূলত সেই বিষয়গুলাই শর্ট আকারে ওনাকে জানাইতে হবে। কারণ যখন উনি ইন্টারভিউ পেজ করবেন, সেই ক্ষেত্রে ওনাকে কিন্তু ওই জায়গা থেকেই প্রশ্ন করা হবে। আর যদি কেউ ইন্টারভিউ সিভি দেখে, অনেক সময় ইন্টারভিউ বোর্ডে যারা বসে থাকেন ওনারা সিভি দেখেন যে ওনার কি কি কোয়ালিটি আছে, কারণ ওনারা জব সার্কুলার তৈরি করার সময় আগে ওনাদের যে পোস্টের জন্য ওনারা সার্কুলার দিয়েছেন, ওই পোস্টে কি কি ধরনের কাজ হবে সেটার উপর ভিত্তি করে ওনারা একটা সার্কুলার তৈরি করেছেন। আর আপনি সেটা পড়ে আপনি জানেন যে আপনি একজন ক্যান্ডিডেট, সুইটেবল ক্যান্ডিডেট, সেই ক্ষেত্রে আপনি সেখানে অ্যাপ্লাই করেছেন এবং আপনার সিভির মধ্যে সেগুলো লেখা ছিল। এই বিষয়গুলো দেখে ওনারা যেটা করবে যে আপনাকে ডাকছে। এখন ওই বিষয়গুলো থেকে আপনাকে প্র্যাকটিক্যালি আপনি কি আসলে লিখেছেন না কোথাও গ্যাপ আছে সেটা অ্যানালাইসিস করার জন্য আপনাকে কিছু ফেস টু ফেস কোশ্চেন করবে। সেই অ্যান্সার গুলো যেন আপনি
আপনার ইন্টারভিউ বোর্ডে যিনি থাকবেন ফেস টু ফেস চোখের দিকে তাকিয়ে ভাবে যেন আপনি অ্যান্সার করতে পারেন, প্রপারলি অ্যান্সার করতে পারেন, সেই বিষয়গুলো ফলো রাখতে হবে। তারপর আপনার যেটা করতে হবে যে আপনার এই সিভির মধ্যে যদি আপনার যেহেতু প্রেশার, আমি প্রেশারদের উদ্দেশ্যে বলবো যে ওনারা শর্টকাট যে কোয়ালিটি গুলো আনা সেটা দেওয়ার পরে আমরা অনেক সময় এক্সপেকটেশন দিই, স্যালারি এক্সপেকটেশন থাকে যে আমরা কত টাকা চাই বা কি ধরনের, এই ধরনের অনেক কিছু আমরা সিভির মধ্যে দিয়ে থাকি। কিন্তু আমার ব্যাপারটা হলো যারা প্রেশার তারা আসলে সেটা দেওয়াটা ঠিক না, নেগোসিয়েবল দেওয়াটাই বেটার। কারণ আমরা যারা প্রেশার আছি তাদের শুরুতে একটা জব দরকার। আমি যখন একটা জব কর্পোরেট বা ইন্ডাস্ট্রিতে জয়েন করব সেখানে আমি অনেক কিছু শিখতে পারবো। আমার সেখানে স্যালারি টাকার চেয়েও আমার অনেক ইম্পর্টেন্ট হওয়া উচিত যে আমি কি শিখবো, আমার শিক্ষাটা অনেক টার্গেট করা উচিত। আর যখন আমি সেখানে যাই পাই সেই ক্ষেত্রে আমি যখন জয়েন করব তখন আমার এখান থেকে অনেক কিছু আমি রিসিভ করতে পারবো। টেকনিক্যাল নলেজ, বিজনেস নলেজ, ইন্ডাস্ট্রিয়াল নলেজ গুলো আমি যখন গেদার করবো সেটা আমি যে অনেক কোর্স করতে যত টাকা পয়সা আমার খরচ হয়েছে, কিন্তু এই প্র্যাকটিক্যাল নলেজটা কিন্তু ইন্ডাস্ট্রি আপনার থেকে নিচ্ছে না, আপনাকে কিন্তু অনেক ভালো হিসেবে রেডি করে দেবে। সেই ক্ষেত্রে আমরা অনেকেই জয়েন করতে গেলে স্যালারির এক্সপ্রেশন বলি, নেগেটিভ না বলে আমরা জয়েন করি না, এই ধরনের মেন্টালিটি আমাদের মধ্যে আছে। সেই ক্ষেত্রে যারা প্রেশার তাদের উদ্দেশ্যে বলবো অবশ্যই আপনাকে যে স্যালারি দিয়ে থাকুক আপনি অবশ্যই জয়েন করবেন। 1 বছর 2 বছর আপনি কাজ করলে তখন আপনার স্কিল হবে, আপনি ভালো প্রতিষ্ঠানেও আবার জয়েন করতে পারবেন। তারপর আপনার পছন্দ। ওকে ভাইয়া, আমরা অনুষ্ঠানে একদম শেষের দিকে চলে এসেছি, আমাদের সময় আর বেশি নেই, সেজন্য আপনাকে আর সময় দিতে পারতেছি না, দুঃখিত। আমাদের শেষ একটা কমেন্টের মাধ্যমে একজন জানতে চেয়েছেন, দীপঙ্কর সরকার দীপু, উনি লিখেছেন ইন্টারভিউ বোর্ডে যদি বলে আগের জব কেন ছাড়বেন, এই প্রশ্নের উত্তর কিভাবে দেয়া যেতে পারে যদি বলেন স্যার। স্যারের কাছে একটি কোশ্চেন ছিল এটা। স্যার যদি এই বিষয়টা একটু সংক্ষিপ্ত আকারে বলতেন স্যার, আমরা একদম শেষ প্রান্তে আছি, এবং আমাদের নতুন ইঞ্জিনিয়ার, নবীন ইঞ্জিনিয়ারদের সম্পর্কে আপনি যদি কিছু বলে যেতেন একই সাথে। থ্যাংক ইউ স্যার। আমি দুইটাই অ্যান্সার একসঙ্গেই দেই যে আগের জব কেন ছাড়বেন। আগের জব কেন ছাড়বেন এটা তো কমপ্লিটলি আপনার পার্সোনাল ম্যাটার এবং মানে ইটস ইওর লাইফ। সো আপনি কেন ছাড়বেন আপনি তো জানেন, এটার উত্তর বেস্ট অ্যান্সার কেন খুঁজছেন আরেকজনের কাছে বা কোথাও, এর বেস্ট অ্যান্সার কেন খুঁজবেন? আপনি তো জানেন যে আপনি কেন ছাড়ছেন, তো সেটাই বলা যাবে অনেস্টলি, বলতে তো সমস্যা নেই। এটা একটা। আরেকটা যদি আপনি জানতে চান যেটা ফর্মালি কিভাবে সুন্দর করে বলা যায়, সেটা যদি কোশ্চেন হয়ে থাকে সেটা ডেফিনেটলি বলা যায় যে আমি আরো ভালো অপরচুনিটি খুঁজছি, আমি যে জবটা করেছি আমি এখন এক্সপিরিয়েন্স, সো আমি আরো ভালো পারফর্ম করতে পারবো। আগে আমি অ্যাজ এ টিম মেম্বার হিসেবে জব করতাম, এখন আসলে আমি সুপারভাইজার জব খুঁজছি, বা আমি এমন জব খুঁজছি যে অল্প দিনের মধ্যেই আমি সুপারভাইজার হতে পারবো, এমন একটা অর্গানাইজেশন খুঁজছি আজকে না হলেও। সো আমি এই কারণে জব চেঞ্জ করছি। আরেকটা যে একদম লাইফের যেটা বেসিক ডিমান্ড, যে আমার ফাইন্যান্স, যদি ফাইন্যান্সিয়াল কোনো চেঞ্জ আসে নিউ জবের ক্ষেত্রে সেটাও হতে পারে। তো নর্মালি আমরা জব চেঞ্জ করি একদম সবসময়, জেনারেল ভিউটা কি সবসময় যে মানির জন্য আমরা জব চেঞ্জ করি তা না। ইভেন অনেক ভালো অফার পেলেও আমরা কারেন্ট অর্গানাইজেশন ছেড়ে যাই না। যে অর্গানাইজেশনে আমি বড় হচ্ছি, আমি শিখছি, আমি ভালো আছি অ্যাজ এ ফ্যামিলি, সেই অর্গানাইজেশন ছেড়ে আমরা ইউজুয়ালি যেতে চাই না। তো এই জন্যই কোশ্চেনটা আসছে কেন যেতে চান, আপনার কি তাহলে ওখানে কোনো ডিসকমফোর্ট হচ্ছে? সো এই কোশ্চেনটা ডিরেক্টলি না করলেও আপনি বলে দিতে পারেন যে আপনার যদি কোনো ডিসকমফোর্ট হয়ে থাকে সেটাও বলতে পারেন, কোনো সমস্যা নেই, বি অনেস্ট। আর যদি মনে হয় যে আপনি এখানে ভালো আছেন তবু ছাড়তে চান, তাহলে সেটাও শেয়ার করেন যে আমি ওখানে খুব ভালো আছি এবং আমার সেখানেও অপরচুনিটি আছে, বাট আমি অলওয়েজ আমি জাস্ট কম্পেয়ার করার জন্য আমি দেখছি যে আমার আরো কোনো, আমি আমাকে নিজেকে কোথায় আরো বেস্ট ওয়েতে ইউজ করতে পারবো, আমি আসলে সেটা করছি। এটা আনসার। আর আরেকটা কোশ্চেন ছিল ফ্রেশ ইঞ্জিনিয়ার আর এক্সপেরিয়েন্স ইঞ্জিনিয়ার। আমার গ্রামীণ ফোনের ইন্টারভিউ কথা মনে পড়ে গেল যে তখনও আমি ফ্রেশ ছিলাম বলবো না, আমি একটা জব করতাম সিস্টেম ইঞ্জিনিয়ার, বাট আমি কমার্স স্টুডেন্ট। সিস্টেম ইঞ্জিনিয়ার জব করতাম, তখন প্রায় আমি 300 কম্পিউটার অ্যাসেম্বল করেছি। তখন কম্পিউটার অ্যাসেম্বল করা অনেক টাফ ছিল, এরকম প্লাগ অ্যান্ড প্লে তখন জাস্ট নতুন এসছে। তার আগে আমাদেরকে সবকিছু একটা মাদারবোর্ড নিয়ে এসেও 1 ঘন্টায় কনফিগার করতে হতো, যারা আইটি ফিল্ডে আছেন তারা হয়তো জানেন।
এটা ডুয়েল ভোল্টেজ, সিঙ্গেল ভোল্টেজ, সিপিইউ ভোল্টেজ অনেক কিছু বুঝতে হতো, আইও কার্ড বুঝতে হতো। সো আমি কিন্তু আমি সিস্টেম ইঞ্জিনিয়ার হিসেবে আমি যখন সিভি ড্রপ করেছি আমার লেখা ছিল সিস্টেম ইঞ্জিনিয়ার। আমাকে জিজ্ঞেস করেছে যে কেন আপনি কমার্স স্টুডেন্ট, কেন আপনি সিস্টেম ইঞ্জিনিয়ার কিভাবে? সো আমার অ্যান্সার ছিল যে আমি যে মিউজিক সিস্টেমে গান শুনি সেটাও আমার করা, আমার তৈরি করা। আমি যে কম্পিউটারটা ইউজ করি ওইটাও আমার অ্যাসেম্বল করা। সো এটা মিন করে আপনি যদি জবে নাও থাকেন তবু কিন্তু এই দুটো প্যারামিটার আপনি বলতে পারেন। যদি আপনার লাইফে সেই এনগেজমেন্ট গুলো থাকে সেটা মিন করে যে আপনি লাইফে অনেক এনগেজ, আপনি লাইফে অনেক প্র্যাকটিক্যাল, আপনি লাইফে একটা এক্সারসাইজের মধ্যেই আছেন, লার্নিং প্রসেসের মধ্যেই আছেন। সো আপনি এক্সপিরিয়েন্স না হলেও কিন্তু আপনি অর্গানাইজেশনে এক্সপিরিয়েন্স না, কিন্তু আপনার প্র্যাকটিক্যাল লাইফে কিন্তু এক্সপিরিয়েন্স। সো কথা বিভিন্নভাবে বলা যায় যদি আপনার সেই স্ট্রেংথটা থাকে। আরেকটা হচ্ছে একেবারেই যদি কিছুই না থাকে তাহলে আমি বলবো এখন থেকেই এক্সপিরিয়েন্স নেওয়ার চেষ্টা করেন। আপনার ফ্রেন্ড সার্কেল আছে, আপনার টিচার আছে, তাদের হেল্প নিয়ে কোনো অর্গানাইজেশনে ফ্রি হলেও ফ্রি টাইম দিয়ে আসেন, শিখুন। আপনাকে ইভেন আপনি টপ পজিশনে গেলেও আপনার লার্নিং শেষ হবে না। সো স্টার্ট করুন, এখন থেকে স্টার্ট করুন যাতে আপনি কাল থেকেই আপনি নতুন কিছু শিখতে পারেন এবং নতুন এক্সপিরিয়েন্স নিয়ে এরপর আপনি জব এক্সপিরিয়েন্স না থাকলেও আপনি যেন ইন্টারভিউতে বলতে পারেন যে আমি কাজ জানি, তাহলে আপনি এক্সপিরিয়েন্সটা নিয়ে কোশ্চেন আসবে না। ধন্যবাদ স্যার, আপনাকে ধন্যবাদ জানিয়েছেন আশিকুর রহমান। আর আমরা একদম শেষ প্রান্তে অনুষ্ঠানে চলে এসেছি স্যার। আর আরেকটি কোশ্চেনের স্যার উত্তর, যে আমাদের অনেক ইঞ্জিনিয়ার ভাইরা হচ্ছে করোনাকালীন সময়ে চাকরি হারিয়েছে। আমাদের অনেক বিভিন্ন সেক্টরের যারা ইন্ডাস্ট্রিয়াল মালিক আছে, বিভিন্ন ইন্ডাস্ট্রির বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছে, তারা অনেককে ছাঁটাই করেছেন। তো স্যার এই ক্ষেত্রে স্যার তারা যারা এখন বেকার হয়ে গেছে হঠাৎ করে, তো তাদের সম্পর্কে স্যার আপনার যদি একটু টিপস দিতেন স্যার ছোট করে। তো এখন যে ক্রাইসিসটা, এটা তো ওয়ার্ল্ড ওয়াইড ক্রাইসিস, এটা আমাদেরকে সবাইকেই মানতে হবে। আমি নিজেও এই ক্রাইসিসে আছি, যারা বিজনেস করছি তো ডেফিনেটলি ক্রাইসিসে আছি, যারা জব করছি তারাও ক্রাইসিসে আছে। অ্যাকচুয়ালি ক্রাইসিসটা ফর ইন্ডিভিজুয়াল সকলে, এবং এই ক্রাইসিসটা আমার মনে হচ্ছে অনেকদিন থাকবে, আরো অনেকদিন থাকবে। সো আমরা কিভাবে সার্ভাইভ করবো তার একটা প্ল্যান থাকে। বাট জব অপরচুনিটি এখন কমে গেছে এবং কমে যাবে, হয়তো আরো কিছুদিন মার্কেট ব্যাক না করা পর্যন্ত আপনাকে এই টাইমটা দিতে হবে, কোনো উপায় নাই। বাট এই সময় আপনার কি কি করার আছে, আপনার প্রিপারেশন নেওয়ার আছে, আপনার নেটওয়ার্কিং করার স্কোপ আছে। যেমন এই আজকে প্রোগ্রামটাও একটা নেটওয়ার্কিং, একটা ডিসকাশন, একটা লার্নিং সেশন। হ্যাঁ, সো আপনি নেটওয়ার্কটা আপনাকে অনেক বাড়াতে হবে। যারা জব ছেড়েছেন তাদের মধ্যে কন্ট্যাক্ট করেন, আপনার এক্স কলিগ যারা যেখানে আছে সেখানে কন্ট্যাক্ট করেন, সিভিটা প্রসেস করেন, আপনার ইন্টারভিউ প্রিপারেশন নেন। আপনি ভাবছেন যে ইন্টারভিউ কল আসবে না, বাট যেদিন কল আসবে সেদিন আপনি রেডি তো বেটার আপনি রেডি হয়ে যান এবং প্রত্যেকটা টাইম আপনি এফেক্টিভলি ইউজ করেন। সেটা এটা হতে পারে এখন আপনার স্কোপ আছে বিজনেস আইডিয়া নিয়ে কাজ করার, এখন আপনার স্কোপ আছে ফ্যামিলি ডেভেলপমেন্ট নিয়ে কাজ করার, চাইল্ড ডেভেলপমেন্ট নিয়ে কাজ করার, আপনার নেটওয়ার্কিং বাড়ানোর স্কোপ আছে। সো এই নেটওয়ার্কগুলো, এই অ্যাক্টিভিটিগুলো কিন্তু আপনাকে লাইভ রাখবে। আমি যেটা মিন করেছি সেটা স্টেট কথা হচ্ছে আপনি সামহাউ ডাউন হবেন না, ডাউন হওয়ার সময় না, আপনাকে আপ থাকতে হবে মেন্টালি। সো মেন্টালি আপ থাকার জন্য আপনি সামহাউ কমিউনিকেশন, যেহেতু ফিজিক্যাল কন্ট্যাক্ট করা যাবে না, সো সামহাউ হয়তো অনলাইন বা সামহাউ কানেক্টেড থাকতে হবে এবং নেটওয়ার্কিংটা বাড়াতে হবে এবং আপনাকে লাইভ থাকতে হবে। এবং এখনই আপনার স্কোপ হয়েছে কিছু উইকনেস নিয়ে কাজ করার, কিছু স্টাডি করার, সেই অপরচুনিটিটা কাজে লাগা। থ্যাংক ইউ স্যার, অনেক জ্ঞানগর্ভ এবং গুরুত্বপূর্ণ আলোচনা করার জন্য। অনেক অনেক ধন্যবাদ আমাদের দুইজন গেস্টকে, জনাব মোর্শেদুজ্জামান স্যার এবং ইঞ্জিনিয়ার জনাব ফখরুল ইসলাম রাসেল ভাইয়া, দুইজনে আমাদের এই অনুষ্ঠানে আসার জন্য বিআইইএ বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন এবং মোবারকবাদ। আমরা নেক্সট কোন অনুষ্ঠানে আবার আলোচনা করব। আমাদের পরবর্তী অনুষ্ঠান প্রচারিত হবে আগামী 6 তারিখে, যেই অনুষ্ঠানটি আমাদের বিআইএ লাইভ টিভি থেকে সরাসরি সম্প্রচারিত হবে। আমি দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা আমাদের সাথে থাকবেন, আমাদের অনুষ্ঠান দেখবেন, শেয়ার করবেন, লাইক করবেন এবং
আমাদের নেক্সট প্রোগ্রাম হবে সিভি রাইটিং নিয়ে। আমরা কিভাবে একটা সুন্দর সিভি রাইট করতে পারি, কি কি মানে জিনিস থাকতে হয় একটা সিভি রাইটের উপরে, এই জিনিসগুলো নিয়ে আমাদের বিস্তারিত আলোচনা হবে। আমাদের মূল্যবান গেস্টরা আলোচনা করবেন। আপনাদেরকে ওই অনুষ্ঠানটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আমি কিশোর চন্দ্র দাস। শুভরাত্রি। আপনারা বিএ এর সাথে থাকুন, বিএ এর পাশে থাকুন। বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং অ্যাসোসিয়েশন সবসময় ইঞ্জিনিয়ারদের পাশে থেকে আপনাদের উপকারে ব্যস্ত থাকবে। ধন্যবাদ সকলকে।